ওকে, আসসালামু আলাইকুম। আপনারা আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন। অনেকেই হ্যান্ড রেইজ করেছেন, আমরা কয়েকজনের সাথে কথাবার্তা বলতে পারি। মানিক, খাইতে খাইতে মানুষের সাথে ফোনে কথা বলা যাবে না, কখনোই না। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট অফ অল, কে কথা বলবেন? জাহিদ ভুইয়া কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা জাহিদ, বলেন। ভাই হোয়াটসঅ্যাপে আপনাকে আমি কিছু প্রশ্ন করছিলাম, ওইগুলোর আনসার দিলে আমি খুশি হব ভাই। আপনি এখন একটা কোশ্চেন বলেন। জি ভাই, আচ্ছা তাইলে যেমন মালদ্বীপে আগে ভারতের সেনাবাহিনী সিকিউরিটি দিত, এখন রাইট। চায়না সেনাবাহিনী সিকিউরিটি দেয়। হুম। তাতে চায়না কেন নিজেকে হুমকির মুখে মনে করতেছে? চায়না তো ওখান থেকে আর ওখানে অ্যাটাক করবে না ভারতকে। হুম। আর একটা প্রশ্ন ভাই, সেম আচ্ছা, এটা যেমন এটা এটা এই এটা নিয়ে আমরা একটু কথা বলি, শুনেন। এই মইজু সরকার আসার পরে সে হচ্ছে প্রো চায়না। এখন মালদ্বীপের একটা বিষয় আপনাদেরকে জানতে হবে যে মালদ্বীপের টোটাল অর্থনীতি হচ্ছে পর্যটনের উপর বেস করা একটা অর্থনীতি। তাদের তেমন কোনো ইন্ডাস্ট্রি নাই। সো পর্যটনের উপর বেস করে এই দেশটা চলে। এবং মালদ্বীপের যত পর্যটক যায়, এর সিংহভাগ পর্যটক আসে হচ্ছে ইন্ডিয়া থেকে। এটা হচ্ছে মালদ্বীপের উপর ইন্ডিয়ার একটা বড় সফট পাওয়ার। আপনারা জানেন পাওয়ার হচ্ছে তিন ধরনের, বেসিক্যালি দুই ধরনের, এটা জোসেফ নাই বলেছেন। একটা হচ্ছে স্ট্রং পাওয়ার, যেটাকে আমরা মিলিটারি পাওয়ার বলি, অস্ত্র ঝনঝনানি। আর সফট পাওয়ার, যেটা আসলে অস্ত্র নাই বাট পাওয়ার অনেক আছে, যেমন ইকোনমিক পাওয়ারকেও আমরা সফট পাওয়ার হিসেবে বলি। সংস্কৃতির একটা পাওয়ার, এগুলো হচ্ছে সফট পাওয়ার। আর স্মার্ট পাওয়ার হচ্ছে দুইটার কম্বিনেশন। তো মালদ্বীপের এই পর্যটকগুলো যেহেতু সবাই ইন্ডিয়া থেকে যায়, তো মালদ্বীপ যদি ইন্ডিয়ার সাথে পররাষ্ট্র নীতিতে কোনো ধরনের কোনো উত্তেজনা সৃষ্টি করে, তাহলে ইন্ডিয়ার জনগণ মালদ্বীপকে চয়েস করবে না, এটা খুবই স্বাভাবিক কথা। এবং ময়জু সরকার আসার পরে যে জিনিসটা দেখা গিয়েছে যে আপনার তিনি একজন ইঞ্জিনিয়ার, তারপরে ক্ষমতায় আসার পরে দেখা গেছে সে ইন্ডিয়ার এগেনস্টে বেশ কিছু বক্তব্য দিয়েছে। তার প্রথম বক্তব্য ছিল ইন্ডিয়া আউট। তো এতে করে দেখা গেছে যে ইন্ডিয়ার যে সমস্ত মিডিয়াগুলো আছে, এরা হচ্ছে আপনার মালদ্বীপের এই যে এর এগেনস্টে কথাবার্তা শুরু করছে। সো ইন্ডিয়ান অনেক জনগণ আর মালদ্বীপে পর্যটক হিসেবে যায় নাই, ফলে একটা প্রচ্ছন্ন চাপ ক্রিয়েট হয়েছে। এর ফলে ইন্ডিয়ার সাথে তারা আবার সম্পর্ক বিল্ড আপ করতে চাচ্ছে, কেননা তাদের জিনিসটা চলে পর্যটন শিল্পের উপর। বাট ম্যাক্সিমাম যে পর্যটন স্পটগুলো, তার মালিক আসলে এই মালদ্বীপ না। ধরেন আপনারা মালদ্বীপ নিয়ে যে টাইপের ভিডিও টিডিও দেখেন, যে যে পানির উপরে ঘরবাড়ি, তার ভিতরে সুইমিং পুল টুল আছে, রুম থেকে লাফ দিয়ে দিবেন সমুদ্রে, চকচকা চকচকা পানি, এই টাইপের যে সমস্ত আপনারা জায়গাগুলো দেখেন, এর ম্যাক্সিমামই হচ্ছে মালদ্বীপ সরকার ওন করে না। এগুলো হচ্ছে বাইরের, ধরেন ইউরোপ আমেরিকার প্রতিষ্ঠানের করা এগুলো আর কি। কেননা এগুলো বড় বড় ইনভেস্টমেন্ট তারা করেছে। সো মালদ্বীপ এখান থেকে ট্যাক্স পায়, আসলে ব্যাপারটা এরকম আর কি। আর পর্যটক হিসেবে আপনি গেলে মালদ্বীপে টাকা পয়সা খরচ করবেন, মালদ্বীপের অর্থনীতি ফুলে ফেঁপে উঠবে। সো সেক্ষেত্রে মালদ্বীপ এখন হচ্ছে একটা দোটানার মধ্যে আছে, না পারতেছে সে চীনের সাথে ভালো মতন সম্পর্ক বিল্ড আপ করতে, আবার না পারতেছে ইন্ডিয়ার সাথে ভালো মতন সম্পর্ক বিল্ড আপ করতে। আর এইখানে একটা ব্যাপার আছে, এনভায়রনমেন্টাল ইস্যুতে মালদ্বীপ একটা বড় সড়ো ক্রাইসিসের মধ্যে আছে। যে কোনো সি লেভেল রাইজ করলে একসময় মালদ্বীপের অধিকাংশ জায়গা জমি হারায় যাবে। তো সেক্ষেত্রে মালদ্বীপের সাথে অন্যান্য একটা দেশের যদি স্ট্রং কানেকশন না থাকে, তাহলে ওদের ইন ফিউচারে সার্ভাইভালটা টাফ হয়ে যাবে। সেইখান থেকে হচ্ছে আপনাকে বলা যায় হচ্ছে আপনার ইন্ডিয়ার বেল্টের বাইরে যাওয়া মালদ্বীপের জন্য আত্মঘাতী হবে আর কি, আমার দৃষ্টিতে। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছি ইন্ডিয়া কেন এখানে চায়নার সেনাবাহিনী থাকাকে হুমকি মনে করতেছে? চায়নার সেনাবাহিনী তো ওদেরকে অ্যাটাক করবে না। কি বলেন আপনি? পৃথিবীতে আপনি অ্যাটাক করবেন? শোনেন, ভূ রাজনীতিতে একটা কথা আজীবন মাথায় রাখবেন, ওয়ার ইজ অলওয়েজ এ পসিবিলিটি। ওয়ার ইজ অলওয়েজ এ পসিবিলিটি। আপনি যদি এখন ইউরোপের কথা চিন্তা করেন, আপনার কাছে মনে হতে পারে আচ্ছা ফ্রান্স আর ইতালি তো বেশ ভালো বন্ধু টাইপের রাষ্ট্র, তার মধ্যে এই দুইটা রাষ্ট্রের মধ্যে যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে। পররাষ্ট্র নীতির মেইন কথা, ওয়ার ইজ অলওয়েজ এ পসিবিলিটি। তো আপনি যদি এইরকম আপনি চিন্তা করেন, এই হচ্ছে, আচ্ছা আমরা জাস্ট একটা শেপ আঁকি আর কি।
ধরেন এই হচ্ছে ইন্ডিয়া, এখন এইখানে আছে হচ্ছে মালদ্বীপ। সো আপনার ইন্ডিয়ার এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা আপনারা বলেন, এইখানে পুরাটা হচ্ছে চীন। তো আপনি এখন চিন্তা করেন ইন্ডিয়ার সাথে যদি চীনের একটা উত্তেজনা হয়, আর আজীবন মাথায় রাখবেন একজন ইন্ডিয়ান ছোটবেলার জন্মের পরে প্রথম দুইটা রাষ্ট্রকে ঘৃণা করে, সেটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে চীন। চীন জন্মগ্রহণ করার পরে, আমরা গ্রাম অঞ্চলের ভাষায় বলে আচি ঘর আর কি, বুঝতে পারছেন, মানে এইরকম গ্রাম অঞ্চলের ভাষায় আর কি, মানে ওই যে বাচ্চা আর কি জন্মের পরে সে দুইটা রাষ্ট্রকে চীন হেট করে, তার একটা হচ্ছে আপনার জাপান আর একটা হচ্ছে ইন্ডিয়া। এইগুলো হচ্ছে তাদের ব্লাড ইনহেরিটেন্ট, এগুলো থেকে বেরোতে পারবেন না। সো আজীবন উত্তেজনা। সো এবং এই চীন যদি ধরেন ইন্ডিয়ার সাথে উত্তেজনা হয়, সেই উত্তেজনা ভারতের উত্তর সীমান্তেই যদি উত্তেজনা হয়, ভারতের মিলিটারিরা উত্তর সীমান্তকে প্রোটেক্ট করে দিল। কিন্তু মালদ্বীপে যদি আপনার এই চাইনিজ সৈন্য থাকে, তাহলে তো তারা দক্ষিণ দিক থেকেও অ্যাটাক করবে। তখন ইন্ডিয়ার সেনাবাহিনীকে দুই ভাগে ভাগ করতে হবে না? দুই ভাগে সেনাবাহিনীকে ভাগ করা মানে কি জানেন? আপনার পাওয়ার অর্ধেক হয়ে গেল। আপনি 10 টাকার মালিক, 5 টাকা 5 টাকা ভাগ করে দিয়েছেন, আপনি 10 টাকার পাওয়ার অ্যাক্সেস করতে পারবেন না কোথায়ও। আপনার একদিকে 5 টাকা আর একদিকে 5 টাকা, তার মানে আপনি 5 টাকার মালিক এখন, যদিও আপনার দুই জায়গায় আছে। জি ভাই আমি সংক্ষেপে আরেকটা প্রশ্ন করি ভাই। বলেন। যেমন এই আমাদের তিস্তা প্রকল্প যদি চায়নার কাছে যায়, তাহলে ভারত বলতেছে ওরা হুমকিতে থাকবে। ব্যাপার হচ্ছে ওই সমস্ত জায়গার জিওপলিটিক্যাল কারণ হচ্ছে তিস্তা প্রকল্প, জানেন আমাদের উত্তরবঙ্গের একটা ব্যাপার, উত্তরবঙ্গ থেকে ওইখানে চিকেন নেকের দূরত্ব খুবই কম। তো ইন্ডিয়ান যদি লোকজন এখানে আসে, এখন চাইনিজ লোকজন আছে, চায়নারা কিন্তু মেইনলি যে লোকজন এটা কাজকর্ম করা, এগুলো হচ্ছে চায়নার কয়েদি, এরা জেলখানায় থাকে আর কি। আপনারা জানেন যে এখন যে ক্যালিফোর্নিয়াতে যে আপনার হচ্ছে, এই যে দাবানলের একটা তাণ্ডব দেখা দিচ্ছে, এইখানেও কিন্তু যারা কাজ করতেছে এর মধ্যে অনেক কয়েদিদেরকে ব্যবহার করতেছে। এটা জেনেভা কনভেনশন দিয়ে এটা করা যায় আর কি। তো এই কয়েদি মানে কি? কয়েদি মানে হচ্ছে খারাপ লোক। আর এই খারাপ লোককে চাইনিজ সরকার যদি আসলে একটু স্বার্থ দিয়ে ব্যবহার করতে চায়, এটা ব্যবহার করতে পারে। এবং এর মধ্যে যে আপনার চাইনিজ মিলিটারি পার্সন এবং অ্যাকচুয়ালি যারা ডিপ্লোম্যাটিক রিসার্চ ভালো করতে পারে, তারা এই সমস্ত জায়গায় চলে আসবে না, এই ব্যাপারটা কখনোই বলা যায় না। এবং এই সমস্ত জায়গায় ধরেন যদি চাইনিজ মিলিটারির বা তার লোকজন এসে উপস্থিত হয়, এটা ইন্ডিয়ার জন্য একটা বড় থ্রেট। এবং এই সমস্ত প্রকল্পের ভেতরে অনেক টাইপের ব্যাপার স্যাপার হতে পারে, ঠিক আছে? প্রকল্প দিয়েই অ্যাকচুয়ালি হচ্ছে বিভিন্ন টাইপের কাজকর্ম করা হয়। যেমন কিউবাতে যে মিসাইল সংকট হয়েছিল, এই মিসাইল তো বাতাসে ভেসে ভেসে বা কিউবাতে আবিষ্কার হয় নাই, এটা তো তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন থেকেই আসছিল। তাহলে এটা কোনো একটা প্রজেক্টের বেসিস করে এই জিনিসটা আসছে, বাট জিনিসটা চলে আসছে মিসাইল। ব্যাপারটা হচ্ছে এইরকম। এবং এইরকম হতে পারে ধরেন বড় বড় চুক্তি যে সমস্ত দেশের সাথে ইন্ডিয়ার শত্রু ভাবাপন্ন আছে, এই সমস্ত দেশে ইন্ডিয়া চাবে না যে ইন্ডিয়া কোনোভাবেই চাবে না যে আপনার সেখানে আপনার আসুক, এই চাইনিজ লোকজন আসুক বা চাইনিজ জিনিসপত্র ট্রান্সফার হোক। চাইনিজ জিনিসপত্র ট্রান্সফার হইলে সেই জিনিসপত্রের মধ্যে কিন্তু মিলিটারি সরঞ্জাম ট্রান্সফার হতে পারে। সো তারা একটা থ্রেট হিসেবে দেখবে, এটা খুবই স্বাভাবিক, ঠিক আছে? এটা আপনিও দেখলে আপনিও দেখতেন। ওকে, আমরা আরেকজনের সাথে কথা বলি। রুমান, কথা বলেন। রুমান, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। দিদার, কথা বলেন। সালামালাইকুম ভাইয়া, আমি আপনাকে মেইল করেছিলাম আর কি, যে আমি অ্যাডমিন ক্যাডার, মানে আমি কর ক্যাডারটাকে চাচ্ছিলাম আগে দিতে। মানে আমার ধারণা যে স্যার, আমি যদি অ্যাডমিন প্রথম দ্বিতীয়তে দেই এবং কর তৃতীয়তে দেই, কর পাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। এটা কি ভুল হবে আমি যদি করটাকে দ্বিতীয় চয়েসে দেই এবং অ্যাডমিন তৃতীয়তে দেই? করকে যদি দ্বিতীয় দেন তাহলে অ্যাডমিন আপনি চয়েসেই দিবেন না। ওকে স্যার, মানে অ্যাডমিন দ্বিতীয়তে না দিলে ভুল হবে?
অবশ্যই ভুল হবে। আপনি যদি ধরেন ফরেন অ্যাফেয়ার্সের পরে আপনি কর দেন, আমি কি আপনাকে এই প্রশ্ন করতে পারি যে আপনার কর কেন আপনি আগে দিতে চাচ্ছেন? এখানে কাস্টমস আছে, অডিট আছে, এটা ছাড়াও আমি শুনেছিলাম আর কি স্যার, আমাদের ভ্যাটের উপর ডিপেন্ডেন্স বাড়ছে, সো ভবিষ্যতে কর ক্যাডারদের ভ্যাট। দায়িত্ব এবং এই তাদের আপনি তো জানেনই না ভ্যাট কি করের, বোকা ছেলে। আমার ভুল হতে পারে। কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের নাম, কাস্টমস আর এক্সাইজের বাংলা করেন স্যার, শুল্ক, ভ্যাট। এটা এটা হচ্ছে কাস্টমসের জিনিস, এটা ট্যাক্সের জিনিস না। ওকে স্যার। আপনি শোনেন, আপনাদেরকে একটা বলি, তিনটা ক্যাডারকে সবসময় পাশাপাশি রাখতে হবে, সেটা হচ্ছে কাস্টমস, অডিট অ্যান্ড ট্যাক্সেশন। এবং এর মধ্যে সিরিয়াল হচ্ছে আমার দৃষ্টিতে কাস্টমসের পরে অডিট, তারপরে ট্যাক্স। অনেক ব্যাপার আছে ভাই, আপনার এই জিনিসটা ভালো লাগে এই বিষয়টা এরকম না, ঠিক আছে? আমারও কিন্তু এই আপনার ধরেন এই মডার্ন যে সমস্ত ড্যান্স দেয় না মানুষ, এগুলো আমার ভাল লাগে দেখতে। এর মানে এই না যে আমি নাচা শুরু করে দিব, ব্যাপারটা কখনোই এরকম না। এত আবেগী হওয়া যাবে না, এত আবেগী কোনো মতেই হওয়া যাবে না। আচ্ছা, ক্যাডার চয়েস নিয়ে কথা বলবো তো দিদার, কিছুক্ষণের মধ্যেই আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কি। নাবিলা চৌধুরী কথা বলেন। হ্যালো, জি, আপনাকে শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া, ভালো আসসালাম। আছেন? জি ভালো আছি ভাই। ভাই আমার হচ্ছে একটা কোশ্চেন ছিল ক্যাডার চয়েস নিয়ে। মানে আমি হচ্ছে বোটানি থেকে অনার্স মাস্টার্স শেষ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তো আমি শিক্ষা ক্যাডারটাকে যদি মানে একটু পরে দেই তাহলে কি এটা কোনো নিয়ে আমরা প্রবলেম এটাকে হবে কথা কি? বলবো, আপনার আলোচনা আমরা না মানে আমার একটু প্রশ্ন ছিল যে আমার একটু সিজিপিএ ভালো, সেই জন্য কি বলবে যে আপনি কেন শিক্ষা ক্যাডারে যেতে চান না এগুলো বা নিয়েও কোনো আলোচনা কিছু? হবে, এটা আপনি বুঝে যাবেন, এটা কোনো সমস্যাই না। আচ্ছা ঠিক আছে এগুলো কোনো ভাইয়া। সমস্যাই না। আপনাদের বোটানি ডিপার্টমেন্টে আমি গিয়েছিলাম, ওইখানে আমাদের একটা ছোট ভাই আছে, ওর নাম ভুলে গেছি, ওকে এখন চিটাগাং ইউনিভার্সিটিতে সরফরাজ বলে ডাকা হয়। এবং সে আমাদেরকে নিয়ে আপনাদের যে কাটা পাহাড় এই অঞ্চল দিয়ে ঘুরে সে একটা দারাস সাপ ধরতে চাইছিল, সেই দারাস সাপ নিয়ে সে কিংকোবরাকে খাওয়াবে। যাই হোক, তার কাছে সবসময় সাপ থাকে তার বস্তার মধ্যে। ওকে, আমরা আলাপ আলোচনা শুরু করি। আজকে শোনেন, আমরা 47তম বিসিএস এর ক্যাডার চয়েস নিয়ে কথাবার্তা বলবো। আশা করছি আপনারা এই কেউ কেউ যদি এরকম হয় যে আপনারা অ্যাপ্লাই করে ফেলেছেন, এখন শুনতেছেন, এগুলো কোনো ব্যাপার না ভাই। বিসিএস এর এই সমস্ত জায়গায় কোনো কিছু ভুল নাই, বুঝতে পারছেন? আমাকে একটা বুয়েটের একটা ছোট ভাই আমাকে মেসেজ করেছেন যে সে একটা ছবি দিয়েছেন, সেইটা হচ্ছে সে ফোন থেকে তুলেছেন, ব্যাকগ্রাউন্ড এডিট করে সে ছবিটা দিয়েছেন, এটা নাকি করা যাবে না, এই টাইপের কথাবার্তা বলেছে। এগুলা কোনো কিছুতেই কোনো কিছু ম্যাটার করে না ভাই। আমি নিজে ফোন থেকে ছবি আপলোড করেছিলাম, তখন আমার মুখ ভর্তি কোচা কোচা দাঁড়িয়ে, একবারে ক্যাজুয়াল একটা ছবি, এবং যে ছবিটা আসলে অ্যাডমিট কার্ড দেখলে আমার এখন খারাপ লাগে যে এই কাজটা করাটা আমার ঠিক হয় নাই। বাট এইগুলা কোনোদিনও কোনো কিছুতে কোনো ইস্যু হয়ে দাঁড়ায় নাই, এইগুলা কোনো কিছুই না, ঠিক আছে? আর এই আপনার এই ছোটোখাটো মাটির বাঁধ কখনো বানের জল আটকাতে পারে না আর কি। সো এই সমস্ত কোনো কিছুই কোনো ব্যাপার না। বাট আমরা যারা এখনো আবেদন করেন নাই তাদের কিছু কিছু বিষয় আমাদের জানা দরকার। ক্যাডার চয়েসের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা মাথায় নিয়ে ঢুকাতে হবে সেই জিনিসটা হচ্ছে আপনি ক্যাডার হতে যাচ্ছেন, আপনি প্রিপারেশন নিচ্ছেন, আবেদন করতেছেন, এটা একটা ডিফারেন্ট বিষয়। আমি 38তম বিসিএসে আবেদন করেছিলাম, আমি 40-এ আবেদন করেছিলাম, আমি 41-এ আবেদন করেছিলাম, 2100 টাকা দিয়ে দিছি সরকারকে, কিন্তু কোনোটা পরীক্ষাতে বসতে যাই নাই আমি। সো প্রিলিমিনারিতেই বসতে যাই নাই। সো তো ওই ক্যান্ডিডেট আর আপনি ক্যান্ডিডেটের মধ্যে পার্থক্য আছে, কেননা আপনি এখন শুধু বিসিএসের জন্য আবেদনই করতেছেন না, আপনি আসলে প্রিপারেশন নিচ্ছেন এবং আপনি আমার সাথে পর্যন্ত যুক্ত হয়ে গেছেন, তার মানে আপনি সিরিয়াস অ্যাকচুয়ালি। এগুলো অনেক কিছুই আপনার এই জিনিসটাই মিন করে যে আপনি সিরিয়াস। তার মানে আপনাকে একটা জিনিস ধারণা নিয়েই নিতে হবে যে আপনি ক্যাডার হতে যাচ্ছেন। তো আপনার একজন ট্যাক্স ক্যাডারের মানুষের লাইফস্টাইল আর একজন ফুড ক্যাডারের মানুষের লাইফস্টাইল কিন্তু কখনোই সেম না। লাইফস্টাইল বলতে আপনি যেমন কর্ম করবেন,
আপনার একাডেমিক লাইফ ছিল ধরেন 5-6 বছরের, ইউনিভার্সিটি লাইফ, আপনার কলেজ লাইফ ছিল 2 বছরের। সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন, কোন সাবজেক্টে পড়বেন, এই সমস্ত বিষয় আপনার সামনে চলে আসছে। তো আপনি যদি 30 বছর বয়সে চাকরিতে যান, বা প্রয়োজনে ধরেন অনেক বয়স, আপনার 32 বছর বয়সে আপনি চাকরিতে ঢুকলেন, তারপরেও কিন্তু আপনি প্রায় 28 বছর প্রজাতন্ত্রের চাকরি করবেন, 28 ইয়ার্স। তার মানে আপনারা যদি 30কে বেস ধরি, আপনি জন্মের পরে আজ পর্যন্ত যতদিন, আর এই এত দিন আপনি সামনে আসলে প্রজাতন্ত্রে কাজ করবেন, এই জায়গার মানুষের সাথে মিশবেন, এদের সাথে আপনি উঠা বসা করবেন। এই সমস্ত বিষয় কিন্তু খুবই মানে আপনার সারাউন্ডিংস আপনাকে ডিফাইন করে, আপনার সাথে কারা চলাফেরা করে। সো এই সব কিছুর উপর বেস করে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ক্যাডার চয়েসটা দেওয়া উচিত। তো আমরা ফরেন অ্যাফেয়ার্স নিয়ে কথাবার্তা বলতে পারি। এটা হচ্ছে একটা পশ ক্যাডার, আপনারা সবাই জানেন, ডিপ্লোম্যাটিক কাজকর্ম করে। কিন্তু এইখানে একটা বিষয় আছে, বিষয় হচ্ছে আপনার দেশে এবং দেশের বাইরে দুই জায়গাতেও আপনার কাজ করতে হবে। তবে এইখানে ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস পাওয়া যায়, এটা একটা বড় ব্যাপার। বাট আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ফরেন অ্যাফেয়ার্সের, সেটা হচ্ছে আপনি যখন বাংলাদেশে থাকবেন, এই ধরেন বাংলাদেশে আপনার পোস্টিং এখন, আপনি সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি জয়েন করেছেন। বাংলাদেশে যতগুলো রাষ্ট্রের দূতাবাস আছে এবং সেইখানে যতগুলা অফিসার আছে, এদের সবার সাথে আপনার কমিউনিকেশন থাকবে। তার মানে আপনি একটা কসমোপলিটন পিপল হয়ে যাবেন অ্যাকচুয়ালি। এবং এরা আবার সবাই হচ্ছে জানেন যে মহামান্য রাষ্ট্রপতির সাথে সব কিছু ডিল করে, তারা বিভিন্ন সময় রাষ্ট্রপতির দরবার হলে যায়, মিটিং করে, বিভিন্ন কিছু হয়। এই সমস্ত জায়গায় কিন্তু আপনি গিয়ে তাদেরকে ওয়েলকাম করবেন, আপনি তাদেরকে নিয়ে যাবেন। তারা যদি বাংলাদেশে কোনো প্রবলেমে পড়ে, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা রিস্ক করতে গেলে তারা আপনাকে রিস্ক করবে। এবং আপনার যদি ওই রকম সোশ্যাল ভালো থাকে, আপনার যদি ধরেন সোশ্যাল একটা কি বলে এটাকে, সোশ্যাল কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে, তাহলে বিভিন্ন রাষ্ট্রের, এবং এরাও কিন্তু ওই রাষ্ট্রের বড় বড় অফিসার, কিন্তু যারা পররাষ্ট্র, তারাও এরকম ক্যাডার সার্ভিস থাকলে ক্যাডার সার্ভিস, আদারওয়াইজ তারা তাদের ফরেন মিনিস্ট্রি থেকেই কিন্তু আপনার দেশে আসছে। সো ইন ফিউচারে ধরেন কর্মজীবন শেষ করার পরে আপনার যদি মনে হলো যে একটা ইন্টারন্যাশনাল বিজনেস দাঁড় করাবেন, তাহলে এটা আপনার জন্য একটা বড় সুযোগ হয়ে দাঁড়াবে। কেননা আপনার একটা বিশাল নেটওয়ার্কিং আছে এবং আপনার নেটওয়ার্কিং ওয়ার্ল্ডের অলমোস্ট সব দেশে আছে। সো এই দিকটাকে প্রায়োরিটি রাখা উচিত পররাষ্ট্র ক্যাডারে। শুধু আমরা মনে করি যে পররাষ্ট্র মানে বিদেশের দূতাবাসে চলে যাবে, এই সমস্ত বিষয়, ব্যাপারটা শুধু এরকম না, ভেতরে আরো অনেক বিষয় আছে। তবে শুরুর দিকে কাজ খুবই সিম্পল থাকে। ধরেন আপনাকে দিয়ে কিছু চিঠিপত্রের আদান প্রদানও করা হবে, এরকম হবে যে আপনি অমুক মন্ত্রণালয়ে একটা চিঠি দিয়ে আসবেন, মনে হবে ডাক পিয়নের কাজ করতেছেন। এটা আপনাকে দিয়ে করতে হবে, কেননা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক চিঠি খুবই আপনার ক্লাসিফাইড থাকে, সেই চিঠিকে আপনার হাতে আরেকজনের মাধ্যমে না, আপনাকে নিয়ে যাইতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো মন্ত্রণালয়ে আপনি যান না কেন, আপনি কিন্তু ওই মন্ত্রণালয়ের ছোটোখাটো মানুষের কাছে যাবেন না, ওই মন্ত্রণালয়ের সবচেয়ে বড় বড় মানুষের কাছে যাবেন। সো যখন যাবেন তার সাথে আপনার আলাপচারিতা হবে, এবং আপনার কথা বলার স্কিল এবং আপনি আসলে মানুষকে কতটুকু প্রভাবিত করতে পারেন, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু আপনার দেশেও একটা বড় নেটওয়ার্ক তৈরি হওয়ার পসিবিলিটিস আছে। আর যে কোনো জায়গায়, যে কোনো দেশে সফরে গিয়ে ধরেন আপনি বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান আছেন এরা, বা বাংলাদেশের সরকার প্রধান এরা যারা আছেন, বিভিন্ন সফরে গেলে আপনি তার সফর সঙ্গী হতে পারবেন। এই সমস্ত কিছু আপনি রয়্যাল ওয়েলকাম পাবেন। তো এই যে একটা পশ লাইফস্টাইল, এটা আপনি নিজে ইকোনমিক্যালি আপনি খুব পশ হয়ে যাবেন ব্যাপারটা তা না, বাট আপনার লাইফস্টাইল এইরকম আপনি মেনটেন করতে পারবেন। সো সেই ক্ষেত্রে পররাষ্ট্র ক্যাডারকে আমরা ফার্স্ট চয়েস দিতে পারি। তবে এখানে একটা বিষয় অনেকেই মাথায় রাখতে পারেন যে আপনার মনে হতে পারে যে আমি ইংলিশ ভালো পারি না, পররাষ্ট্র ক্যাডার আমি কেন দিব। এই ভয়ে কেউ যদি পররাষ্ট্র ক্যাডার ফার্স্টে না দেন, এটা সবচেয়ে বড় ভুল হবে, এবং বিলিভ ইট অর নট, আপনি আমার সাথে আরও দীর্ঘদিন আপনি আমার সাথে কথাবার্তা বলবেন, এবং ধীরে ধীরে আমরা যখন আলাপ আলোচনা করব, তখন আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের নলেজ আরও বাড়বে আশা করি আমি। এবং এই বাড়তে গেলে আপনার একটা সময় মনে হবে যে এটা আমার জীবনের একটা বড় ভুল, আমি পররাষ্ট্র ক্যাডারকে সামনে দিই নাই। ইংলিশ বলতে পারা না পারা এটা পরের বিষয় ভাই। আপনি একটা 47তম BCS এর আবেদন করতেছেন 2025 সালে গিয়ে, আপনার এরপরে প্রিলি দিবেন, রিটেনের রেজাল্ট হবে, ভাইবা হবে। আলাদিনের জাদুর চেরাক কারো কাছে নাই যে আপনার রিটেনের খাতা 2 দিনে দেখে রেজাল্ট দিয়ে 4 দিনের দিন ভাইবা নিয়ে নেবে, ব্যাপারটা এরকম না।
সো প্রিলিমিনারি থেকে ওই ভাইবার দিন যেদিন আপনি বোর্ড পর্যন্ত বসবেন, এই টাইমটার স্ট্রেস অনেক বড়। ধরেন অলমোস্ট এখন থেকে যদি চিন্তা করেন, এটা 2.5 ইয়ার্স মতন একটা টাইম, বা 2 ইয়ার্স প্লাস আমরা বলতেই পারি। সো আজ থেকে 2 বছর পরে গিয়ে আপনি ওই জায়গায় বসবেন। এর মধ্যে না আপনি অনেক রিল্যাক্সেশনের টাইম পাবেন, রিটেন শেষ হয়ে গেছে, তখন আপনি আপনার একটু ইংলিশ স্কিল ডেভেলপ করে নিলেন। এটা কোনো ব্যাপার না যে আমি ইংলিশ পারি না দেখে পররাষ্ট্র ক্যাডার দিব না, আমি বিদেশে যাব না দেখে পররাষ্ট্র ক্যাডার দিব না। এই সমস্ত বিষয় আসলে কখনোই ঠিক না ভাই, কখনোই ঠিক না। বিদেশে আপনি যাবেন না কেন? আপনাকে বিদেশে যে গেলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে? বিদেশে কেন যাবেন না আপনি? আর আপনি ওয়ার্ল্ড যদি আপনি এক্সপ্লোর না করতে পারেন, আপনি তো যে কূপমণ্ডূপ অসংযমীর আখ্যা দিয়েছে যারে, তারই তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে, এরকম একটা লাইন ছিল, কোথায় যেন ভুলে গেছে। যাই হোক, সো আপনি কি এই মানে কুয়ার ব্যাং নাকি যে আপনি এইখানেই থাকবেন? অনেকে আবার পারিবারিক সেন্টিমেন্ট নিয়ে আসে, আমার মা বাবা এরকম। কারো মা বাবা এরকম আছে যে আপনাকে দেশের বাইরে যেতে দিবে না, আর আপনি ওখানে যে এত বছরের পর বছর থাকবেন, ব্যাপারটা এরকম না। এবং যখন আপনার মনে হবে যে লং টার্ম আপনি ওইখানে থাকবেন, তখন আপনি আপনার ফ্যামিলি সহ মুভ করবেন, এটা তো সমস্যা না। আপনি আপনার মা বাবাকে দেশের একটা ফ্ল্যাটে রাখার চাইতে আপনি একটা ডিপ্লোম্যাটিক মিশনে নিয়ে রাখবেন, এটা ভালো না? আপনি কেন এই সমস্ত কথা বলবেন যে যেতে পারবো না, যাবো না, এই করবো না, সেই করবো? এগুলো না আমার কাছে খুবই চাইল্ডিশ মনে হয়, ঠিক আছে? এবং আমি ভাই 43rd BCS এ পররাষ্ট্র ক্যাডার আমার ফার্স্ট চয়েসে দিই নাই, এটা আমার লাইফের বিশাল বড় একটা ভুল আমি মনে করি। এবং এই ভুলটা আমি শুধুমাত্র করেছিলাম এইটার উপর বেস করে যে আমি নিজেকে ইংরেজিতে দুর্বল ফিল করেছিলাম। এবং আমি বলতেছি পররাষ্ট্র ক্যাডার সামনে দিলে ভাইবা বোর্ড ফেস করা আরো সহজ হয়ে যায়। কেননা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনি ধরেন কালকে যদি আপনি ভাইবা দিতে যান, আপনার পররাষ্ট্র ক্যাডার যদি ফন্ট চয়েস থাকে, আপনি তো প্রেডিক্ট করতে পারবেন কি কি নিয়ে কোশ্চেন হবে আর কি কি নিয়ে কোশ্চেন হবে না। এটা তো প্রেডিক্ট করে যাওয়া যায়, বোঝা যায় যে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। যে আপনি এটা কোনো সবচেয়ে সহজ ভাইবা দেওয়া আমার দৃষ্টিতে আর কি, সবচেয়ে সহজ। তো আমরা একটা স্যাম্পল দিয়েছি, এটা হচ্ছে একবার স্ট্যান্ডার্ড আমার মনে হয় যে এটা হচ্ছে কি বলে, এটাকে বলা হয় হচ্ছে আপনার এই কি বলে, এটা হচ্ছে ফ্রি সাইজ আর কি, সবাই এটা দিতে পারে এই চয়েসটা। এই ফার্স্টে যে স্যাম্পল 1 আপনারা দেখতেছেন আর কি, ফার্স্টে আমরা ফরেন অ্যাফেয়ার্স দিব, দেন BCS অ্যাডমিনিস্ট্রেশন দিব, দেন আমরা পুলিশ দিব। অনেকে 2 এবং 3-এর মধ্যে চেঞ্জ আনতে পারেন, অনেকের পুলিশের প্রতি একটু বেশি ফ্যাসিনেশন থাকতে পারে, তারা অ্যাডমিনের আগে পুলিশ দিতে পারেন। আবার এই দুইটার মধ্যে 2 এবং 3-এর মধ্যে আপনি সাফল করতে পারবেন, এইটা আপনি ইজিলি করতে পারবেন। তবে এটা এই জায়গাতেই সাফলটা করতে হবে। 3 হয়ে যাবে 2, নাইলে 2 হয়ে যাবে 3, এটা কোনো পাপ না, এটা কিছুই না। এটা আপনি অ্যাডমিনের সামনে পুলিশ রাখতেই পারেন যদি আপনার ইউনিফর্মের প্রতি এবং আপনার এই সার্ভিসটার প্রতি আর কি আসলে টোটাল যেটা হচ্ছে আপনার কি বলে এই আইন শৃঙ্খলা রক্ষার প্রতি যদি আপনার একটা ব্যাপার থাকে, তাহলে এটা দিতে পারবেন। এবং এইখানে একটা বিষয় আছে যে পুলিশ ক্যাডারে যখন আপনি পোস্টিং হয়ে যাবে আপনার, তখন আপনি যে বড় লম্বা টাইপের পেছনে একটা আছে, এই টাইপের একটা গাড়ি পাবেন, আপনি একটা বডিগার্ড পাবেন এবং আপনি একটা ড্রাইভার পাবেন এবং আপনার কাছে গান থাকবে। সো এই সব কিছুর ব্যাপারকে দিয়ে কিন্তু আপনাকে ডিফাইন করা হবে। সো ইউনিফর্মের একটা আলাদা বিষয় আছে, ইউনিফর্মের একটা আলাদা ব্যাপার আছে যেটা অন্য কোথাও আসলে আর নাই। সো সেক্ষেত্রে আপনি ইয়েকে দিতে পারেন। তবে সেক্ষেত্রে যদি আপনি পুলিশকে সামনে দেন, তাহলে আপনার ট্যাক্সেশনের সামনে আবার ট্যাক্সেশনের পরেই এই জায়গায় আনসার চলে আসবে। পুলিশ যদি আপনি অ্যাডমিনের উপরে উঠান, তাহলে 7 নম্বরে আপনার আবার আনসার চলে আসবে। তাহলে এরকম আসতে পারে যে আপনি পুলিশ এত জায়গায় দিয়েছেন, আনসার এত পরে দিয়েছেন কেন? তাই তো আনসারও তো ইউনিফর্ম আছে, আনসারেও তো গাড়ি আছে, আনসারেও তো বন্দুক আছে। তার আপনি পুলিশ হতে চান, আনসার হতে চান না, তার ইউনিফর্মের কথাবার্তা তো ঠিক না। এর এই না যে পুলিশের পরেই আপনাকে আনসার দিতে হবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? আর এই যদি আপনার চয়েস লিস্ট হয়, ধরেন প্রথম 3টা আপনার চয়েস লিস্ট হয়ে গেল যেভাবে আমি বললাম, দেন আসলে 4 নম্বরে কাস্টমসটা দিতে হয়। কিন্তু কাস্টমস আপনি পাওয়ার আর সম্ভাবনা নাই, কাস্টমস আপনি পাবেনই না। যদি 4 নম্বরে আপনি কাস্টমস আনেন, কাস্টমস আপনি পাবেন না। সো তারপরেও আপনার দিতে হবে, কেননা এই 3টা জিনিস আমরা পাশাপাশি রাখবো, কাস্টমস, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড হচ্ছে ট্যাক্সেশন। আমার দৃষ্টিতে এই কাস্টমসের একটা পজিটিভ দিক আপনাদেরকে বলি, কাস্টমসে হচ্ছে জনবল খুবই কম, ক্যাডার জনবল খুবই কম। ধরেন সব মিলায়
এই কাস্টমস অ্যান্ড এক্সাইজে যে পরিমাণ ক্যাডার অফিসার আছে, ধরেন প্রথমে আপনি জয়েন করবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, দেন আপনি হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার হবেন, দেন আপনি হচ্ছে ডেপুটি কমিশনার হবেন, দেন আপনি জয়েন্ট কমিশনার হবেন, তারপরে আপনি হচ্ছে এডিশনাল হবেন, দেন একসময় আপনি কমিশনার হবেন। সো এই যে সব এগুলো হচ্ছে আপনার একসময় আপনি এনবিআর এর মেম্বার হবেন। সো এই যে যতগুলো পদবীর কথা বললাম এরা হচ্ছে ক্যাডার অফিসার। তো সব মিলায় আমার মনে হয় কাস্টমসে ক্যাডার আছে, আপনার ক্যাডার অফিসার বাংলাদেশে এখন অ্যাক্টিভ আছে 300 থেকে 350। দ্যাটস ওয়াই সবাই সবাইকে চিনে, সবাই সবাইকে চিনে। সো আপনি ধরেন যে কোনো জায়গায়, ধরেন কাস্টমসের জায়গায় ধরেন আপনার পোস্টিং যশোরে, তো চিটাগং কাস্টমস হাউসে আপনি কিন্তু একটা কাজ আপনার করা লাগবে, আপনি ফোন দিয়ে আপনার নাম বললেই সে চিনে নেবে যে আপনি ফোন দিচ্ছেন। এবং সো এই যে একটা বিষয়, এটা কিন্তু কাস্টমস একটা ভালো ব্যাপার আর কি। আর অডিটের আর কাস্টমসের ইয়েও ভালো, কাস্টমসের বোধহয় কিছু অ্যাডভান্টেজ আছে, যদি আপনি আসলে ইলিগাল জিনিসপত্র ধরে টরে দিতে পারেন সেইখানে একটা ইনসেন্টিভ আছে। এবং কাস্টমস হচ্ছে বাংলাদেশে অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখে, কেননা এই সেক্টর দিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা, বিভিন্ন লোকজন আসলে দুর্নীতি করার ট্রাই করে। সো আপনি যদি এইগুলা প্রোটেক্ট করার জন্য আপনি সুযোগ ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনার দেশ সেবা এটা আসলে সবচেয়ে বড় সেবা। আমাদের মনে হয় বাংলাদেশের খুব একটা বড় প্রবলেম হচ্ছে ইকোনমিক্যাল প্রবলেম। অন্যান্য সব প্রবলেমের রুট প্রবলেম যদি আপনি খুঁজেন, আমাদের টাকা পয়সা বেশি নাই। আমাদের যদি প্রচুর টাকা পয়সা থাকতো, তাহলে সেই টাকা পয়সা দিয়ে আমরা প্রচুর টেকনোলজি অ্যাডাপ্ট করতে পারতাম, সেই টেকনোলজি দিয়ে আমরা দেশের অন্যান্য ডেভেলপমেন্ট করতে পারতাম। আমরা আমাদের মানে সঠিক পরিকল্পনা করা আমাদের জন্য সহজ হতো। আমরা রিভার ট্রেন ঠিক মতন করতে পারি না, জাস্ট বিকজ আমাদের কাছে ফান্ড নাই। ধরেন 1 কিলোমিটার রিভার যদি আপনি ট্রেন করতে চান, এখানে কত কত কোটি টাকা লাগে, সেগুলো আমাদের কাছে নাই। দ্যাটস ওয়াই এত বন্যা হয়ে যাচ্ছে, আমাদের ইকোনমিতে একটা বড় প্রভাব ফেলতেছে এই বন্যা টন্যা এগুলো আর কি, আমাদের টাকা নেই। সো আপনি যদি কাস্টমসের মাধ্যমে আসলে দেশের টাকা ইনকাম, কাস্টমস, অডিট, ট্যাক্সেশন, এই সমস্ত জায়গা দিয়ে কিন্তু টাকা ঢোকে, যাই হোক অডিট দিয়েও ইনডাইরেক্টলি টাকা ঢুকে, এই সমস্ত জিনিস হচ্ছে টাকাকে ভেতরে আনার, মানে রাষ্ট্রীয় কোষাগারে টাকা আনা, আর ম্যাক্সিমাম হচ্ছে টাকা ব্যয় করা। সো এই 3 জায়গায় আপনার হচ্ছে টাকা ইনপুট দেওয়ার ক্ষেত্রে আপনার ভূমিকা রাখতে পারেন, ঠিক আছে। সো এটা একটা বড় বিষয়। আবার অনেকেই মনে করে যে এখানে প্রচুর দুর্নীতি করার সুযোগ আছে, এই টাইপের বিষয়, অনেক টাকা পয়সা হবে, এই সমস্ত কথা চিন্তা করেও মানুষ এক সময় এইগুলাকে সামনে দেয়। এই কথা আসলে পার্শিয়ালি ট্রু। আপনি যদি ওই টাইপের মেন্টালিটি থাকে, আপনি প্রচুর টাকা পয়সা ইনকাম করতে পারবেন, বাট এর কনসিকুয়েন্সও আছে, ঠিক আছে। সো ওই আপনার এর রেমিফিকেশনসও আছে। ধরেন আপনার এক সময় আপনার ছেলে ছাগল কিনতে গিয়ে এরকম আপনার উলঙ্গ করে ছেড়ে দিবে জীবনের একটা পর্যায়ে, আর যখন আপনি উলঙ্গ হয়ে যাবেন তখন আপনার কাছে মনে হবে সারা জীবন যত টাকা পয়সা ইনকাম করেছিলাম। আপনারা বোধহয় হচ্ছে সেক্রেট গেমস দেখছেন নওয়াজউদ্দিন সিদ্দিকের, তো এখানে যে আপনার এই আপনার এই ওর যে গুরুজি, তো গুরুজির কাছে যখন যায় তখন গুরুজি আপনার গুরুজি ওকে বলে যে তেরা সব দুঃখ দর্দ মুঝে দে দো। তো পরের দিনও ট্রাক টাকা পয়সা নিয়ে ওর কাছে যায় বলে যে আমার সব দুঃখ দর্দ নিয়ে আসছে, এগুলো আপনি নিয়ে নেন গুরুজি। মানে এই যে সারা জীবন সে যে গডফাদার থেকে টাকা পয়সা ইনকাম করছে, এইটাই তার সমস্ত দুঃখ দর্দ সবকিছু এইটা। তো এটা এই দিকেও মাথায় রাখতে হবে আর কি। সো সেই সমস্ত দিক জিনিস পার্শিয়ালি ট্রু, বাট আপনি এটার একটা কনসিকুয়েন্স আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস হচ্ছে মানুষ জীবনে সবচাইতে যদি আপনি আনন্দ পায় মানুষ কিসে, যদি আপনি এটা বলেন যে মানুষ অ্যাজ এ হিউম্যান বিংস মানুষ আনন্দ পায় কিসে, মানুষের একটা ন্যাচারাল হ্যাবিট হচ্ছে অন্যের উপর খবরদারি করতে মানুষ আনন্দ পায়। আর একটা বিষয় মানুষ আনন্দ পায় মানুষকে বুদ্ধি দিতে খুব আনন্দ পায়, বুদ্ধি নিতে আনন্দ পায় না, বুদ্ধি দিতে খুব আনন্দ পায়, এবং এই বিনোদনগুলো পৈশাচিক বিনোদন আর কি। সো অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে হচ্ছে আপনি সরকারের অন্যান্য যত দপ্তর আছে, এবং এইখান থেকে আপনার সেনাবাহিনীতে পর্যন্ত করার আছে, মানে সেনাবাহিনীর অডিটকে নিয়ন্ত্রণ করার সুযোগ আছে। সো তাদের সারা বছরের বাজেট তারা কিভাবে ফাংশন করতেছে, তারা ইকোনমিকে কিভাবে তাদেরটা নিয়ন্ত্রণ করতেছে, এই সমস্ত বিষয়ে কিন্তু আপনি একটা বড় ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির জায়গায় আপনি কাজ করতে পারেন। এবং আপনি ঢাকায় পোস্টিং পেতে পারেন, বাট পোস্টিং সাধারণত খুব ভালো ভালো পোস্টিং আপনি অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে পাবেন।
এই যে এই দুইটা সুযোগ সুবিধার কারণে এটাকে ট্যাক্সেশনের উপরে রাখতে আমি আর কি, ঠিক আছে, আমি এটার উপরে রাখতে বেশি পছন্দ করি। কেননা ট্যাক্স যখন আপনি দিবেন, আপনি একটা ইন্ডিভিজুয়াল মানুষকে একটা করতে পারবেন আর কি, বা একটা অর্গানাইজেশনকে। বাট অডিট কিন্তু আপনি সরকারি ম্যাক্সিমাম অধিদপ্তর, দপ্তর, পরিদপ্তর সব জায়গাতে গিয়ে আপনি আপনার প্রভাব দেখাতে পারবেন আর কি, এবং বিভিন্ন জায়গায় আপনি অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি আনার ব্যাপারে কাজ করতে পারেন। এটা একটা রাষ্ট্রীয় বড় কাজ আপনি করতে পারবেন যদি আপনার ওই পরিমাণ ক্যাপাবিলিটি থাকে যে সিস্টেমের মধ্যে থেকে আপনি, সিস্টেমের ভেতরে থেকে আপনি সিস্টেমকে ব্যবহার করে আপনি কাজ করবেন। যদি আপনার এই ধরনের ক্যাপাবিলিটি থাকে, আপনি এটা পারবেন, আই বিলিভ। আর অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো, অ্যাডমিনিস্ট্রেশনের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে ডাইভার্সিফিকেশন। তবে ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে আপনি একটা সময় সহকারী কমিশনার অ্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবেন, তখন আপনি এদেরও কিন্তু বিচারিক কার্যক্রম আছে, যদিও আগের মতন নাই, বাট বিচারিক কার্যক্রম আছে। এবং আপনি জেলার টোটাল সমন্বয় করবেন, জেলার সব লোকজনের সাথে আপনার কমিউনিকেশন হবে। এবং একসময় আপনি নেজারুট ডেপুটি কমিশনার, এনডিসি হবেন, নেজারুট ডেপুটি কমিশনার। তখন আপনার দেখা যাবে যে জেলার সব কিছুকেই আপনি নিয়ন্ত্রণ করতেছেন। মানে ডিসিকে তো ডাইরেক্ট কেউ ফোন দিবে না, আপনাকে সবাই ফোন দিবে। আপনি সব জেলার একটা সব খবরাখবর আপনি পাবেন এবং তাদেরকে আপনি পরামর্শ দিবেন, তাদেরকে কন্ডাক্ট করবেন। ইভেন এইটা একটা বড় বিষয় আর কি। এরপরে আপনি ধরেন ল্যান্ডে কাজ করার সুযোগ আছে, তখন আপনি ল্যান্ড করবেন। দেন আপনি একটা উপজেলাকে নিয়ন্ত্রণ করবেন। এরপরে আপনি আবার জেলায় আসবেন, ডিসি হতেও পারেন, নাও পারেন। দেন আপনি মন্ত্রণালয়ে আসবেন। সেই মন্ত্রণালয় থেকে যখন আপনি আরেক জায়গায়, বিভিন্ন মন্ত্রণালয়ে আপনার অ্যাটাচমেন্ট হবে, মানে বলা হয় 14 ধরনের চাকরি করার সুযোগ পাওয়া যায় অ্যাডমিনিস্ট্রেশনে। এই ডাইভার্সিফিকেশন আর কোনোটাতেও নাই। বাট বর্তমান সময়ে এই অ্যাডমিনিস্ট্রেশনের, বর্তমান সময়ে যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস সংস্কারের যে বিষয় আশয় চলতেছে, এটা যদি হয়ে যায় তাহলে আসলে অ্যাডমিনিস্ট্রেশন তার যে গ্ল্যামারটা, এই গ্ল্যামারটা হারাবে। এটাকেও মাথায় রাখতে হবে, এই ব্যাপারটাকেও মাথায় রাখতে হবে যে এই গ্ল্যামারটা হারাতে পারে, একটা পসিবিলিটি দেখা যাচ্ছে। আর পুলিশ ক্যাডারের কথা তো আমরা কিছু দূর বললামই আর কি। এরপরে আপনি আপনার জেনারেল এডুকেশন, এখানে আমি একটা স্যাম্পল দিয়েছি, কারো একজনের পোস্ট আমি ডাইরেক্ট এডিট করেছি, তো সো দ্যাটস ওয়াই হচ্ছে এইটা পোস্ট বলতে ক্লাসরুমে একজন লিখেছিল, সেটা আমি ডাইরেক্ট কপি করে এডিট করে আমার মতন করে এটা সাজিয়েছি। পরবর্তী কয়েকটা ক্যাডার নিয়ে আমরা কথা বলতে চাই। আপনারা লাস্টের দিকের যে চয়েসগুলো দেখতেছেন, এরপরে আপনি আসলে 7 নম্বরের দিকে আপনি সাবজেক্টিভ দিবেন যদি আপনার সেটা শিক্ষা ক্যাডার হয়। কিন্তু আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হন, সেক্ষেত্রে আপনি কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে, পিডাব্লিউডি, এগুলাকে আপনি আগেও দিতে পারেন, বা আসলে ট্যাক্সেশনের আগেও দিতে পারেন রোডস অ্যান্ড হাইওয়ে, বা আপনি 4 নম্বরেই দিয়ে দিতে পারেন রোডস অ্যান্ড হাইওয়ে। দেন তার একটু পরে গিয়ে আপনি দিতে পারেন হচ্ছে পিডাব্লিউডি। বাট মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল আলাদাদেরকে বলবো যে রোডস অ্যান্ড হাইওয়ে বলেন, পিডাব্লিউডি বলেন, এটা হচ্ছে সিভিল মেইন স্ট্রিমের, এইটা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মেইন স্ট্রিম না। সো সেক্ষেত্রে ওইটাকে সামনে দেওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। তো এই যে 5, 6, 7 এইরকম জায়গায় আপনি আপনার টেকনিক্যাল ক্যাডার আনবেন, তবে সেটা যদি শিক্ষা ক্যাডার হয় অবশ্যই 7 বা 7-এর পরে আনবেন আর কি। এই যে যা দেখতেছে সবই হচ্ছে জেনারেল ক্যাডার। রেলওয়ের জেনারেল ক্যাডার, ফুড এবং আনসার, এই কয়টাকে আমি পাশাপাশি রাখতে বলবো, এবং এক্ষেত্রে রেলওয়েটাকে আমি সামনে রাখার করবো আর কি, রেলওয়েটাকে। ফুড ক্যাডারের একটা ভালো ব্যাপার আছে, ফুডের হচ্ছে আপনি সাইলোগুলাকে নিয়ন্ত্রণ করবেন, বা আপনি একবারে একটা জায়গার একটা দপ্তরের প্রধান হবেন আপনি শুরু থেকেই, মানে শুরুর কিছুদিনের মধ্যে আপনি একটা অফিস প্রধান। আপনি এই অফিস প্রধান হওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু একটু আলাদা ব্যাপার। আপনি অফিস প্রধান, আপনাকে কেউ, আপনি ওইখানে একটা অফিস প্রধান মানে কি জানেন, ওই অফিসের প্রাইম মিনিস্টার আপনি, আপনার উপরে আর কেউ নাই। বাট আপনার মানে ওদের কাছে আপনার উপরে আর কেউ নাই, বাট আপনার কাছে আপনার উপরে আরো অনেকেই আছে। সো এটা একটা বড় বিষয় আর কি। বাদবাকি এখন একটা সিরিয়াস কথা বলি, বাদবাকিগুলা যে ইনফরমেশন, ফ্যামিলি প্ল্যানিং, পোস্ট অ্যান্ড কোঅপারেটিভ, আপনি যদি অ্যাডামেন্ট হন, আপনি যদি মানে আমার মতন মানুষ হন বা আমার মতন চিন্তা ভাবনা করেন, তাহলে আমি বলবো 11 থেকে 14 এগুলা চয়েসে দেওয়ার দরকার নেই। কেননা আমার দৃষ্টিতে ভাই, আমার দৃষ্টিতে এইগুলোর চাইতেও ভালো ভালো পোস্ট নন ক্যাডারে আছে, এইগুলোর চাইতেও ভালো ভালো পোস্ট নন ক্যাডারে আছে। এখন আপনার যদি ইনফরমেশন ক্যাডার চলে আসে, তাহলে তো আর আপনি নন ক্যাডারে যেতে পারবেন না।
কিন্তু আপনার যদি ইনফরমেশন পাওয়ার মতন মার্ক থাকে কিন্তু আপনি ইনফরমেশন পেলেন না, তার মানে কি আপনি নন ক্যাডারের ফার্স্টের দিকে থাকবেন? সো দ্যাটস ওয়াই আমি যদি দিতাম তাহলে 10-এর পরে যে এইগুলা ইনফরমেশন, ফ্যামিলি প্ল্যানিং, পোস্টাল, এগুলো আমি চয়েসে রাখতাম না জাস্ট বিকজ এই ক্যাডার যদি আমার চলে আসে তাহলে আর আমি নন ক্যাডারের জন্য এলিজিবল না, বাট এইগুলা যদি পাওয়ার যোগ্যতা আমি রাখি তাহলে আপনি নন ক্যাডারে এইটা পেয়ে যেতাম। বাট আবার একটা মাথায় থাকতে পারে এগুলো চয়েস দিলে মনে হয় পাইতাম, এরকম মনে হতে পারে। আপনি যদি এইগুলা না দিয়ে নন ক্যাডারের লাস্টের দিকের পোস্ট পান তাহলে আপনি মাথায় রাখবেন যে এইগুলো আপনি পাইতেন না, এগুলো আপনি কোনোভাবেই পাইতেন না এটা। সো দ্যাটস ওয়াই আপনারা এই বিষয়টা একটু আমার অ্যাঙ্গেলটা আপনারা বুঝতে পারছেন কিনা, যে আমি কেন বলতেছি আমি 11 থেকে 14 চয়েসে দেওয়ার ব্যাপারে আমি নিরুৎসাহিত করতেছি, কেন নিরুৎসাহিত করতেছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কিনা। কেননা ক্যাডার চলে আসলে নন ক্যাডারের জন্য আর আপনি এলিজিবল না। আর আপনি যদি ধরেন পোস্টাল ক্যাডার পান তাহলে আপনি নন ক্যাডারের জন্য এলিজিবল না, কিন্তু পোস্টাল ক্যাডার পাওয়ার যোগ্যতা আপনার আছে, কিন্তু আপনি যেহেতু চয়েসে দেন নাই সেহেতু আপনি পান নাই, তার মানে আপনি নন ক্যাডারের সামনের দিকে থাকবেন। আর নন ক্যাডারের সামনের দিকে থাকা মানে নন ক্যাডারের চমৎকার পোস্ট আছে, পিএসসি রেডি আছে, নন ক্যাডারের সাব রেজিস্ট্রার আছে, বেশ কতগুলো এডি আছে, এগুলো কিন্তু খুবই ভালো চাকরি আর কি। সো এবং একটা সময় হতে পারে যে ওইগুলো একসময় এনক্যাডারমেন্ট হয়ে যাবে, ওইগুলো একসময় ক্যাডার হয়ে যাবে। সো আপনার চাকরি জীবনেও হয়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই আমি বলবো যে সেই সমস্ত দিক দিয়ে নন ক্যাডারে যেতে, আমার দৃষ্টিতে আর কি। আমরা একজনের সাথে কথা বলি যে এই সেন্টিমেন্টটা আপনারা বুঝতে পারছেন। এই সাদ, আপনি কি আপনাদের সাথে আছেন? আজহারুল ইসলাম সাদ, জি স্যার। আপনি কি আপনার মাধ্যমে আমি সবারটা জাজ করতেছি, আমি কেন এই কথাটা বললাম এই ব্যাপারটাকে বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। এইটা আপনারা যদি না বুঝে কেউ আমার বক্তব্য শুনবেন না, এটা না বুঝে, কেননা এটা একটা সিরিয়াস পরামর্শ ভাই, না বুঝে এটা নিয়ে কথা বলা যাবে না। আপনি যদি আমার কথাটা বুঝেন তাহলে আপনি চয়েসে দিবেন না, আর আপনি যদি আমার কথা না বুঝেন তাহলে আপনি এগুলা চয়েসে দিবেন, ঠিক আছে? আর এইগুলা চয়েসে দেন নাই কেন? ভাইবা বোর্ডে এই জন্য আপনাকে মারবে, ভাইবা বোর্ডে আপনাকে তাড়ায়া দিবে, মার্ক দিবে না, এগুলা কোনো কথাই না ভাই। আমি এইরকমও ক্যাডার দেখেছি যে 3টা মাত্র চয়েস দিয়েছিল আর কোনো চয়েসই দেয় নাই, অবশ্য ভাইবা বোর্ডে ডাইরেক্ট ডিফেন্ড করছে। বাট আমি এতটা অ্যাডামেন্ট আপনাকে হতে বলতেছি না, এতটা না, বাট আপনি এই কয়েকটা নাও দিতে পারেন আর কি। সো এটা হচ্ছে আমাদের একটা স্যাম্পল, যেটা এটা হচ্ছে ফ্রি সাইজ আর কি, সবাই পড়তে পারে এটা। দেন আমরা একটা বিষয় হচ্ছে সে ফরেন ক্যাডার চয়েসে দিবে না, তার জন্য এটা ফরেন সে দিবে না, তাহলে ফরেন না দিলে সে সামনে রাখবে হচ্ছে অ্যাডমিন অথবা পুলিশ সে রাখবে। দেন কাস্টমস, অডিট, ট্যাক্সেশন আগের মতোই, এরপরে বাদ বাকি সবগুলো আগের মতোই, শুধুমাত্র ফরেন থাকবে না সামনে। আর ফরেন যদি 1 নাম্বার চয়েসে না দেন তাহলে কোথায়ও আর ফরেন অ্যাফেয়ার্স দেওয়া যাবে না। ফরেন অ্যাফেয়ার্স আপনার চয়েসেই থাকবে না যদি না আপনি এটাকে 1 নাম্বারে রাখেন। চয়েসে থাকা মানে 1 নাম্বারে থাকবে, আদারওয়াইজ কোথাও থাকবে না। আর আপনি যদি এটা না করেন তাহলে ভাইবা বোর্ডে আপনার চয়েস লিস্ট দেখার পরে বুঝে এই ছেলে তো বুঝেই না কি জিনিস এটা। আর একটা বিষয় আপনাদের বলি, সাধারণত ভাইবা বোর্ডে যারা ভাইবা নেন তারা না আপনার কাগজ দেখে আপনার চয়েস এই জিনিসটা আইডেন্টিফাই তারা সাধারণত করে না, ঠিক আছে? এরা অনেক বড় মানুষ, তো আপনি এতটুকু তার কাগজ দেখে সাধারণত আমি শুনছি 1-2 জনের কাছে, আমারও এটা করে নাই, সাধারণত আপনারাই জিজ্ঞাসা করে এই আপনার চয়েস কি, চয়েস লিস্ট বলেন। তখন আপনি এর মানে এই না সব মুখস্থ করে যাইতে হবে, আপনার মুখস্থ থাকবে, বাট আপনি কিছু দূর যাবেন না, 5-6টা বলার পরে আপনাকে বলবে যে আচ্ছা থামেন, তখন আর একটা কোশ্চেন করব, আপনার চয়েস নিয়ে কোশ্চেন করা শুরু করবে, এইরকম আর কি বিষয়টা। সো এটা এত চাপের কোনো কিছু নাই। ফরেন কিন্তু আপনি যদি কখনো এরকম বলেন 5-6টার মধ্যে আপনি যদি বলেন ফরেন থার্ড চয়েস, তখন সে বুঝবে যে তো বিসিএসই বুঝে না, এসব ছেলে পেলে যে বিসিএসই বুঝে না তাকে আপনি, তখন আপনার প্রতি একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হবে। আবার আপনি দিচ্ছেন ধরেন কাস্টমস, অডিট, ট্যাক্স, 3টাকে আপনি সেপারেশন করে দিচ্ছেন,
এটা ওই জায়গা, এটা সেই জায়গা, এটা সেই জায়গা, তখন তো আপনি বুঝবেন যে আপনি তো অর্থনীতি নিয়ে কাজ করতেছেন, অর্থ মন্ত্রণালয়ের ক্যাডারগুলো তো আপনি চিনেনই না, এই টাইপের। তার এরকম হতে পারে আর কি, এরকম মানে আমি হইলে এরকম চিন্তা করতাম যে যে এই তিনটাকে আলাদা করে ফেলবে আমি বুঝবো যে সে বিসিএস বোঝে না, যে এই তিনটাকে আলাদা করে ফেলবে আমার দৃষ্টিতে আর কি। সো এই জন্য আর কি আমরা এটা নিয়ে কথা বলতে চাই। সো ফরেন সামনে থাকলে 1 নম্বরে থাকবে, না হলে কোথাও থাকবে না, ঠিক আছে। আরেকটা স্যাম্পল হচ্ছে যেখানে আমরা শুধুমাত্র অর্থনীতিগুলোকে ফোকাস করব, মানে অর্থ মন্ত্রণালয়কে আমরা ফোকাস করব বেশি। তো সেক্ষেত্রে 1 নম্বরে থাকবে কাস্টমস, 2 নম্বর অডিট, 3 নম্বর ট্যাক্সেশন, এরপরে অ্যাডমিন পুলিশ থাকবে। কেননা আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাডমিন এবং পুলিশে, অ্যাডমিনে প্রায় অলমোস্ট ধরেন 200+ 250 মতন ধরেন, বা তারও বেশি, 300ও থাকতে পারে অ্যাডমিনে। সো এরপরে অ্যাডমিন আসার চান্স আছে, থাকে সাধারণত, ট্যাক্সের পরে থাকে না, তারপরেও থাকে আর কি। বাট এটা আপনি করতে পারেন। তবে এইখানে আপনি একটা কাজ করতে পারেন, একটা সেপারেশন আপনি আনতে পারেন। সেই সেপারেশনটা হচ্ছে ট্যাক্সকে পুলিশের নিচে নিয়ে আসতে পারেন। এই সেপারেশন আপনি করতে পারেন আর কি, বাট না করা উত্তম হবে। যদি এই কথার মানে কি জানেন, এই কথার মানে হচ্ছে আপনি অর্থ মন্ত্রণালয়ে কাজ করতে চান। সো অর্থ মন্ত্রণালয়ে কাজ করতে চান, তার মানে এই তিনটার মধ্যে একটা আপনি ইয়ে করবেন। যদি আপনি কাস্টমসকে ফার্স্ট চয়েস দিলেন, কাস্টমসকে ফার্স্ট চয়েস দিলেন, এরপরে আপনি দিলেন হচ্ছে অ্যাডমিন, তারপরে পুলিশ, তারপরে অডিট, তারপরে ট্যাক্সেশন, এই চয়েস দেখেই বলবে যে এই পোলা ঘুষ খাইতে চায়। ধরেন কাস্টমসকে 1-এ রাখছেন, 2 নম্বরে অ্যাডমিন রাখছেন, 3 নম্বরে পুলিশ রাখছেন, তারপরে সে বুঝবে যে এই ছেলে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে ঘুষ, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে মেইন স্ট্রিম ক্যাডার সার্ভিস। সেইটা একটা বিশাল নেগেটিভ ইমেজ তৈরি করবে, সেটা করা যাবে না। সো কাস্টমস 1 নম্বরে দেওয়া মানে 2 নম্বরে অবশ্যই অডিট অ্যাকাউন্টস দিতে হবে, 3 নম্বরে ট্যাক্স দিতে হবে, দেন অ্যাডমিন পুলিশ দিলেন, বাদ বাকিগুলো আগের মতন দিলেন আর কি। সো এইটা একটা স্যাম্পল। সো আশা করছি এটা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এরপরে আরেকটা স্যাম্পল হচ্ছে, অনেকের কাছে এটা মনে হতে পারে পুলিশ ফার্স্ট চয়েস হতে পারে, অনেকের কাছে এটা হতে পারে পুলিশ ফার্স্ট চয়েস হলে আপনি অবশ্যই সেকেন্ড চয়েসে অ্যাডমিন দিবেন, থার্ড চয়েসে আনসার দিবেন। যদি পুলিশ ফার্স্ট চয়েস হয়, তাহলে আপনি কেন পুলিশ ফার্স্ট চয়েস, এটা নিয়ে আপনার সাথে কথা বলতে পারে, তখন আপনি বলবেন যে আপনি ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করতে চান এবং ইউনিফর্মের প্রতি আপনার একটা ফ্যাসিনেশন আছে। ল অ্যান্ড অর্ডার নিয়ে অ্যাডমিন সার্ভিসও কাজ করে এবং অ্যাডমিন এবং পুলিশ একটার সাথে ইন্টার রিলেটেড। সো আপনি অ্যাডমিন সেকেন্ড চয়েসে রাখছেন। আবার আপনার ইউনিফর্মের মধ্যে একটা আলাদা ফ্যাসিনেশন আছে, দ্যাটস ওয়াই আপনি আনসারকেও রাখছেন, কেননা এরাও ল অ্যান্ড অর্ডার নিয়ে কাজ করে। সো আনসারকে আপনি থার্ড চয়েসে রেখেছেন। এবং আনসারে চাকরি করলে আপনি প্রথম থেকেই কিন্তু গাড়ি বাড়ি, বডিগার্ড এগুলো আপনি পেয়ে যাবেন, এটা সব ক্যাডার সার্ভিসে আপনি পাবেন না। দেন আপনি বাকিগুলো আগের মতন রাখেন। তো পুলিশ যদি ফার্স্ট চয়েস দেন, এর মানে আনসার উপরে চলে আসবে, এটা হচ্ছে জিনিসটা। পুলিশ ফার্স্ট চয়েস মানে আনসার উপরে চলে আসবে, এই হচ্ছে ইনফরমেশনটা। আর সাধারণত সবাই একটা ফর্মাল ছবি তুলবেন, যার মুখে দাড়ি আছে সে দাড়ি সহ তুলবেন, যে হুজুর সে হুজুর ড্রেস নিয়ে ছবি তুলবেন, যে মেয়েরা ফর্মাল ছবি শাড়ি পরে তুলতে পারেন, বা আপনি 2-3 বছর আগের ছবি দিয়ে দিবেন। ব্যাপারটা এরকম না, নতুন একটা ছবি তুলেন আবেদনের জন্য, আমি বলবো একটা ভালো ছবি তুলেন, সেই ছবিটা দিয়ে আপনি আবেদনটা করেন। আর আবেদনের ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখবেন, সবাই আবেদনের ক্ষেত্রে সবাই এখন যে জায়গা আপনার অস্থায়ী ঠিকানা আছে, ধরেন মেস, এই সমস্ত জায়গার ভুইফোর কোনো ঠিকানা আপনি দিবেন না। এই সমস্ত জায়গায় পরবর্তীতে ভেরিফিকেশন হবে। এখন যে আপনি ঠিকানাটা দিবেন, যে 2টা ঠিকানা আপনাকে দিতে হবে, একটা হচ্ছে স্থায়ী ঠিকানা আর একটা হচ্ছে অস্থায়ী ঠিকানা। সেই অস্থায়ী ঠিকানাটা আপনি এই জায়গা ভেরিফিকেশন হবে, এবং আপনি যদি এইখানে আগামী বিসিএস শেষ পর্যন্ত আপনি ওই জায়গায় না থাকেন, আমি বলবো এইটা আপনি দিবেন না। আপনি যদি এখন ইউনিভার্সিটির হলে থাকেন এবং ইউনিভার্সিটিতে আপনার ক্লিন ইমেজ থাকে, সেটা আপনি ব্যবহার করতে পারেন অস্থায়ী ঠিকানা হিসেবে। আর যদি কেউ মেসে টেসে থাকেন এবং অমুক জায়গা থাকেন, তমুক জায়গা থাকেন, অমুকের বাসায় থাকেন, তমুকের বাসায় থাকেন, এরকম যদি হয়, তাহলে আপনার স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা একই জায়গায় দিবেন, আপনার গ্রামের বাড়ি। আর একটা বিষয় হচ্ছে আপনার যদি
যেই জায়গা, দুইটা জায়গায় আপনার ভেরিফিকেশন হবে, একটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা আর একটা হচ্ছে অস্থায়ী ঠিকানা। কোন অস্থায়ী ঠিকানাটা? যেটা আপনি এখন আবেদনের সময় দিচ্ছেন এইটা। সো কোনো মেস, কোনো মহল্লা, এই সমস্ত জায়গা কখনোই ঠিকানা হিসেবে ব্যবহার করা যাবে না। আই রিপিট, এই সমস্ত ভুইফোর জায়গা টাইগা ঠিকানা হিসেবে ব্যবহার করা যাবে না, কেননা এটা একটা পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য সিরিয়াস একটা বিষয়। সো দ্যাটস এটা মাথায় রাখবেন, খুবই মাথায় রাখবেন এটা সবাই। যে কোনো জায়গা থাকেন বলে ওইখানে দিয়ে দিবেন এরকম না। যদি কেউ চাকরিরত অবস্থায় থাকেন, চাকরির ইনফরমেশনটা এখানে দিয়ে ফেলবেন, চাকরির ইনফরমেশনটা। আর কারো যদি এরকম থাকে যে আপনার এই কোনো একটা চাকরিতে আছেন, সেই চাকরির ইনফরমেশন দিবেন। কারো যদি এরকম থাকে যে আবেদনের যেটা লাস্ট দিন, সেই লাস্ট দিন পর্যন্ত আপনার ফাইনাল পরীক্ষার রেজাল্ট হয়ে যেতে পারে, এরকম একটা পসিবিলিটি থাকে, তাহলে আপনি লাস্ট দিন আবেদন করবেন। কেননা অ্যাপিয়ার্ড দিয়ে যদি আবেদন করেন ইউনিভার্সিটিতে, ওই ভাইবার সময় আপনি এর মাঝে পাস করে যাবেন, তারপর ওই অ্যাপিয়ার্ডের একটা সার্টিফিকেট ইউনিভার্সিটি থেকে নিয়ে ভাইবা বলতে, যেটা এটা একটা আলাদা হ্যাসেল। সো আপনি এটা কেন করবেন? যদি এরকম হয় যে রেজাল্ট পাবলিশ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে এই আবেদন করার এই টাইমে, তাহলে আপনি অবশ্যই রেজাল্টের জন্য ওয়েট করবেন। আমার বক্তব্য ক্যাডার চয়েস এবং আবেদনের গাইডলাইনে এতটুকুই। আমরা এখন কথা বলতে বলতে, আপনাদের সাথে কথা বলতে বলতে আরও প্রসঙ্গ দাঁড়াবে, তখন আমরা করব। তবে যারা হ্যান্ড রেইজ করেছেন, শুধুমাত্র এই আবেদন, ক্যাডার চয়েস, মানে যে টপিক নিয়ে আজকে আমাদের আলোচনা, এর বাইরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি হ্যান্ড ডাউন করে রাখেন। আপনার সাথে আমরা আজকে কথা বলতে ইন্টারেস্টেড না, আজকে আমরা এই টপিকের মধ্যে থাকতে চাই। সো টপিকের মধ্যে বাইরে যারা আছেন তারা হ্যান্ড ডাউন করে ফেলেন, ঠিক আছে? মিশাল কথা বলেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি বোথ ক্যাডারে অ্যাপ্লাই করেছি ফিলোসফি থেকে। ওকে, তো ওইখানে আমি যদি রিটেনের সময় যদি 001, যেটা বোথ ক্যাডারের জন্য বাংলা 2টা এক্সাম দিতে হয়, ওইটাতে যদি আমি না অ্যাটেন্ড করি এবং আমার এই সাবজেক্টিভ করা যাবে না, এটা করা যাবে না, করাই যাবে না। যা আপনি বুদ্ধি করতেছেন না, এটা করা যাবে না, পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? এই টাইপের অনেকে পরামর্শ দিতে পারে। বুয়েটে এই টাইপের পরামর্শ ছিল, বোথ ক্যাডারে করবেন, তারপরে হচ্ছে আপনি টেকনিক্যাল ক্যাডারে আপনি সামান্য লিখে চলে আসবেন, যেন জেনারেল ক্যাডারে আপনি পান। এ কাজ করা যাবে না। আমি এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না, এবং এটা হিতে বিপরীত হতে পারে, পসিবিলিটি আছে। সো দ্যাটস ওয়াই আমি এটা আপনাকে মানে ডিসকারেজ করতেছি। আপনি অবশ্যই বোথ ক্যাডারে আবেদন করেছেন এবং আপনি বোথ ক্যাডারের জন্যই আপনি পরীক্ষা দিবেন। 2টা বাংলা পরীক্ষায় আপনি ভালো মতন দিবেন। যদি আপনি টেকনিক্যাল বা সাবজেক্টিভ প্রিপারেশন খারাপ নেন, ভালো নিতে পারেন নাই, তাহলে সাবজেক্টিভ পরীক্ষাটা আপনি এমনভাবে দিবেন যেন 100 পান, পাস করেন আর কি, ঠিক আছে? তাহলে দেখবেন যে সাবজেক্টিভ আসবে না। কিন্তু এরকম না যে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করবেন না, এটা আত্মঘাতী হবে, এটা আত্মঘাতী হবে। ওকে, আবির কথা বলেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, পুলিশ ক্যাডারের জন্য কি মানে চোখের পাওয়ারটা কেমন থাকা লাগবে? চোখের পাওয়ার কোনো সমস্যা নাই। আপনি কি কালার ব্লাইন্ড? না ভাইয়া। চশমা দিয়ে চোখের পাওয়ার হিসাব করা হয়। চশমাতে কোনো সমস্যা হবে কিনা? না না না, চশমা সহ চোখের পাওয়ার হিসাব করা হয়। তো চশমা সহ তো আপনি 6 আউট অফ 6 আছেন না? জি ভাইয়া। তাইলে চলবে, এটা কোনো সমস্যা না। এখন আপনাকে একটা জিনিস বলি, আপনি কি চশমা ছাড়া, চশমা খুলে সামনে কিছু দেখেননি না, এরকম অবস্থা আপনার? আবির হারায় গেছেন কেন? মানে চশমা আমি দেখতে পাই, চশমা দিলে আমার -1। তাহলে কোনো সমস্যা নাই। আপনি যখন ভাইবা বোর্ডে ঢুকবেন চশমা খুলে, যে আবেদন করবেন চশমা খুলে, বুঝতে পারছেন? যদি পুলিশ ফার্স্ট চয়েস দেন, ঠিক আছে? ভাইবা বোর্ডে চশমা, আর মেডিকেলের সময় না, আপনি যে চশমা সহ আপনার হিসাব করা হবে। মানে এইরকম না যে চশমা খুলে আপনার চোখ টেস্ট হবে, চশমা পরে চোখ টেস্ট হবে। কোনো সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই। এগুলো সাদ বলেন তো কি বলতে চান? যাদের সাথে আলোচনা হয়ে যাচ্ছে তারা হ্যান্ড ডাউন করে রাখেন।
সাদ বলেন। জি ভাইয়া, আমার প্রশ্নটা ছিল আমার জেনারেল ক্যাডারটা পছন্দ আর কি। ধরেন আমি ভেটেরিনারি থেকে পড়ছি, ওকে, তো আমার ক্যাডারটা ভালো আর কি। তো আমি ওইটা যদি ফার্স্ট চয়েস দিই তাহলে পরের গুলার কম্বিনেশনটা কিরকম হবে, যাতে মানে প্রশ্ন আপনি করি। আপনি আপনি হচ্ছে এই, মানে ভেটেনারিটাকে ফার্স্টে রাখতে চান, জি জি জি। এরপরে হচ্ছে আজকের যেটা স্যাম্পল 1 এটা দিবেন। তাহলে খারাপ দেখালো না যে না না, এত? তখন আপনি আপনি ভেটেনারিকে ইয়ে করলেন, কিন্তু আপনি যে স্যাম্পল 1টাই দিবেন, ফরেন অ্যাফেয়ার্স দেওয়ার দরকার নেই। বুঝতে পারছি। এটা কোনো সমস্যা না। ভেটেনারির লাইফস্টাইল ভালো, জীবনে প্যারা নাই, রিল্যাক্স। আবু সাইদ কথা বলেন তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কোশ্চেন ছিল ভাই দুইটা একটু। প্রথমটা ছিল স্যার ভাই, ক্যাডার আর নন ক্যাডারের মধ্যে ভাই পার্থক্যটা আসলে কি? আর ভাই সেকেন্ড বিষয়টা ভাই যে আমার ভাই যে সাবজেক্ট সেখান থেকে টেকনিক্যাল ক্যাডার আছে সয়েল সায়েন্টিফিক অফিসার। তো সয়েল সায়েন্টিফিক অফিসার সম্বন্ধে যদি কিছু মানে আপনার জানা থাকে একটু আমার kindly তেমন বলতেন। তেমন কিছু আমি জানি না, তবে আপনি পেছনের দিকে রাখেন, আশা করি আর কি পেছনের দিকে রাখা আপনার ঠিক হবে। আপনি কি সয়েল সায়েন্সে পড়েছেন? জি ভাই জি। কোথা থেকে? ভাই খুলনা ইউনিভার্সিটি থেকে। খুলনা ইউনিভার্সিটিতে সয়েল সায়েন্স পড়েছেন। সয়েল সায়েন্স একটা ভালো সাবজেক্ট। যাই হোক, এটা আপনি একটু নিচের দিকেই রাখেন এটা। আর ক্যাডার নন ক্যাডারের পার্থক্য হচ্ছে আপনার, আমি যতটুকু জানি বাংলাদেশ চাকরির যে ব্যাপার আর কি, এই চাকরির ব্যাপার হচ্ছে দুইটা ফিডার থাকে, একটা হচ্ছে ক্যাডার ফিডার আর একটা হচ্ছে মানে ক্যাডার ফিডার ছাড়া আর কি। তো ক্যাডার ফিডার বলতে হচ্ছে যে টোটাল 26টা ক্যাডার আছে, এরা একটু ধরেন চাকরিতে একটু এলিট ক্লাস। এরা সবাই যে কোনো সময় আপনার সচিব পদমর্যাদা পর্যন্ত যেতে পারে, তার মানে এরা একসময় ব্যুরোক্রেট হতে পারবে। কিন্তু নন ক্যাডার থেকে এই সুযোগটা নাই। এরা, আপনি যেহেতু ওই যে ডিএস পোল রিসেন্ট টাইমে খুব কথাবার্তা হচ্ছে, ডেপুটি সেক্রেটারি, এই ডেপুটি সেক্রেটারি বা উপসচিব হতে পারবেন আপনি, ট্যাক্স ক্যাডার থেকেও হতে পারবেন আপনি, এটা পোস্টাল থেকে হতে পারবেন, কোঅপারেটিভ থেকে হতে পারবেন। এবং আপনি ধরেন পোস্টাল ক্যাডারে আছেন, সেইখান থেকে আপনাকে ডেপুটেশনে ফরেন অ্যাফেয়ার্সে পাঠাতে পারে এবং আপনি একটা মানে মানে ফরেনে ক্যাডারের ইয়ে হতে পারে, এটা করতে পারে। আমি যতটুকু জানি, আমার ইনফরমেশন ভুল হতে পারে, বাট আমি এটার উপর মানে খুবই স্ট্রং না। তবে ক্যাডারের যে কোনো ক্যাডার থেকে আপনি ডিএস পুলে ঢুকতে পারবেন, বাট নন ক্যাডার থেকে আপনি ডিএস পুলে ঢুকতে পারবেন না, এটা আর কি। এখন আমরা কথা বলতে পারি জারিন, রাফা, অরিন কথা বলেন তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আমার যেটা প্রশ্ন ছিল স্থায়ী ঠিকানা আর অস্থায়ী ঠিকানা নিয়ে। আমার বার্থ সার্টিফিকেটে হচ্ছে স্থায়ী ঠিকানা দেওয়া আমার গ্রামের বাড়ির দিকে। তো গ্রামের বাড়ি বলতে আমার বাবার বাড়ি। তো ওইখানে আমার আসলে থাকা হয়নি, আমরা বরিশালে ছিলাম, পটুয়াখালীর দিকে দেওয়া। তারপর আমরা ঢাকায় চলে আসি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি স্থায়ী ঠিকানা ওইদিকে দেওয়া কি আমার ঠিক হবে, নাকি আমি ওই সমস্ত জায়গায় লোকাল ইমেজ কেমন আপনাদের? লোকাল ইমেজ বলতে ওইদিকে হয়তো বা আপনার বাবা কি ওখানে থাকেন? না, থাকেন না, কিন্তু ওইদিকে হচ্ছে তার আসা যাওয়া আছে। কারা থাকেন? আমার আব্বার ফ্যামিলির বলতে আমার চাচারা থাকে, আবার তার এবং আপনার ওখানে বাড়িঘর প্রপার্টিজ এগুলো আছে আপনাদের? জি আছে। লোকাল লোকজন আপনাদেরকে চেনে? চিনে। আর সমস্যাটা যেটা হচ্ছে যে মানে পলিটিক্যাল ঝামেলা বেশি ওখানে, তো এটা আর কি আমি দিতে যাচ্ছি না। কিন্তু সেক্ষেত্রে আপনার কি ভোটার আইডি আছে? আমার ভোটার আইডি আছে। সেই ভোটার আইডিতে কি দেওয়া অ্যাড্রেস? সেখানে মেবি গ্রামের বাড়ি দেওয়া, তাহলে মানে গ্রামের বাড়ি ওটাই দিতে হবে, হচ্ছে। তাহলে গ্রামের বাড়ি দিতে হবে, আদারওয়াইজ এটা ইয়ে করা যাবে না। আমি আপনাদের সাথে, আচ্ছা ওর সাথে আমি আপনাদের আরেকটা অ্যাড করে দিই। আমার কথা শুনতেছেন, বিবাহিত যদি কোনো মেয়ে থাকেন আমার কথা শুনতেছেন, স্থায়ী ঠিকানা হিসাবে নিজের বাপের বাড়ির অ্যাড্রেস ব্যবহার করবেন, শ্বশুর বাড়ির না। আবার বলি, বিবাহিত কোনো মেয়ে আমার কথা যদি শুনতেছেন এই মুহূর্তে, তাহলে আপনি স্থায়ী ঠিকানা হিসেবে আপনার বাবার বাড়ির অ্যাড্রেস ব্যবহার করবেন, শ্বশুর বাড়ির না। কেননা এই টাইপের জটিলতায় পড়তে আমি মানুষকে দেখেছি, সো এটা আপনি করবেন না আর কি। আর কিছু বলবেন জারিন? না ভাই, এটাই আর কি ছিল আর কি। ওকে ওকে আপু। এখন কথা বলেন হচ্ছে মামুন সিজু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।
ভাই আমি হচ্ছে এগ্রিকালচার থেকে পড়াশোনা করছি। ওকে, হচ্ছে এগ্রিকালচারে তো এবার বেশ ভালো একটা মানে পোস্ট পায়। কয়টা পোস্ট আছে ভাই বলেন তো? 168টা ভাই। এরকম অনেক পোস্ট এগ্রিকালচারে, আর হচ্ছে লাইভ স্টকে অনেক পোস্ট। হ্যাঁ, তো হচ্ছে ভাই মানে এগ্রিকালচারটা একটু মানে উপরে দিতে যাচ্ছি আমি, তো সেক্ষেত্রে ওই যে মানে কাস্টম অডিট এইটা তো একটু ব্রেক করতেছে, মানে ওর ভিতরে দেওয়াটাও তো ঠিক হবে না। না আপনি কি চাচ্ছেন, মানে আপনি ফার্স্ট চয়েস কোনটা দিতে চাচ্ছেন? আমি ফার্স্ট চয়েস ভাই ফরেনেই দিতে যাচ্ছি। ফরেন, অ্যাডমিন, পুলিশ, কাস্টমস, অডিট, ট্যাক্স, এগ্রিকালচার, এটা দেন। এগ্রিকালচার যদি আপনার আশার এসে যাবে, ঠিক আছে 7 নাম্বারেই দেন। আর আদারওয়াইজ আপনি যদি এরকম চান, ট্যাক্সে পোস্ট কয়টা জানেন? ভাই 100। তাহলে আপনি ট্যাক্সকে নিচে দিয়ে এগ্রিকালচার উপরে দিতে পারেন। ব্রেক করেন, আপনার এই জায়গা ব্রেক করেন, সমস্যা নেই, ঠিক আছে? 5-6 দিকে এসে এখানে ব্রেক করতে পারেন। এগ্রিকালচারের লাইফস্টাইল ভালো। সো আপনারা যদি মানে নির্ভেজাল লাইফ চান, সবচেয়ে নির্ভেজাল হচ্ছে যদি আপনি আসলে জীবনে অনেক পড়ালেখা করবেন, বই পড়বেন প্রচুর, টাকা পয়সার কোনোই দরকার নাই, আপনার পাওয়ারেরও দরকার নাই, হালকা লাইফ লিড করবেন, সেক্ষেত্রে শিক্ষা ক্যাডার হচ্ছে সবচেয়ে ভালো। আমি এক বড় ভাইকে চিনি, সে করোনার মধ্যে আমাকে বলছে যে অনলাইনেও ক্লাস নেয় নাই, মানে তার গল্প শুনছি। সে বলছে যে মাসের যখন বেতনের মেসেজটা আসে তখন সে বুঝতে পারে যে তার একটা চাকরি আছে। চাঁদ, কথা বলেন তো। চাঁদ, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? ওকে, কথা বলেন হচ্ছে তারিন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। আচ্ছা ভাই, আমার হচ্ছে হাইটের ক্ষেত্রে আমার হচ্ছে 0.5 এর কম বেশি আছে, তো এই ক্ষেত্রে কি আমি একদম পুলিশে চয়েস দিতে পারবো কিনা? একটু কম আছে হাইট। হাইট কম আছে 0.5? হ্যাঁ এরকম, বা 2-3 সেন্টিমিটার এরকম হইতে পারে। 2-3 সেন্টিমিটার কোনো একটা ইস্যু হবে বলে আমার কাছে মনে হয় না। যদি আপনি মানে, আমার কাছে মনে হয় না এটা, কেননা এই সমস্ত ক্ষেত্রে না, যারা আপনার দিকে এই সমস্ত টেস্ট করবে তারা এটা আপনার রাখবে আর কি, মানে আশা করি এটা এতটুকু ছাড় তারা দিবে, মেজর ইস্যু না তো এটা। পুলিশকে এটা রাখেন চয়েসে, অ্যাডমিনের নিচে রাখেন। অ্যাডমিনের নিচে পুলিশ রাখলে পুলিশ পাওয়ার চান্স একটু কম, বুঝতে পারছেন? বাট রাখতে হয়, অ্যাডমিনের নিচে এই জিনিসটাকে রাখতে হয়, বাট অ্যাডমিনের নিচে পুলিশ রাখলে পুলিশ পাওয়ার চান্স। আপনি কি পুলিশকে উপরে দিতে চান? আমি আসলে হাইটের জন্য 46 এ এটা দেইনি, দেন, ডাউট এটা ছিল। দেন। অ্যাডমিনের নিচে দিলে পুলিশ পাওয়ার চান্স খুবই কম। ওকে না, ওই জন্যই জিজ্ঞাসা করলাম, যে অনেকেই বলছিল যে সমস্যা হইতে পারে, ওই জন্য আমি 46 চয়েসেই রাখি নাই। দেন, সমস্যা নেই, দেন। আচ্ছা ভাই। আর এইগুলো নিয়ে পরবর্তীতে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনার ভিতরে যাবেন না, যে এটা কোনো চিন্তা ভাবনায় যাওয়ার না। শারমিন আক্তার, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া, আমি যে কোশ্চেনটা করতে চেয়েছিলাম, এই মাত্র এক আপু এই কোশ্চেনটা করেছেন, আচ্ছা আচ্ছা মানে এই যে হাইটের ব্যাপারটা, আচ্ছা, এটা এটা এই জন্য আপনার আমি যদি একটু hand বেশি raise বড় হয় তাহলে আপনি দেওয়ার দরকার নেই। আর যদি আপনার মানে যদি একবারে কাছাকাছি যায় খুব, তাহলে আপনি দিতে পারেন। রাফসান জানি রিফাত, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, চোখের বিষয়টা যেটা বললেন, আমার হচ্ছে চশমা খুললে হচ্ছে মানে আমার ডান চোখের পাওয়ার হচ্ছে -5 এবং বাম চোখের পাওয়ার হচ্ছে -3.25 এর মতো। তো ভাইয়া আমার হচ্ছে মানে চোখের মানে এই কন্ডিশনে কি আমার পুলিশ ক্যাডার বা অন্য কোনো ক্যাডার গুলোতে এগুলোতে কোনো প্রবলেম হবে না, প্রবলেম হতে সবকিছুই পারে? চশমা সহ হিসাব করা হয়, সবকিছুই। আপনি ভাইবা বোর্ডের চশমা খুলে যাবেন যদি পুলিশকে উপরে দেন। আমি বারবার বলতেছি, ভাইবা বোর্ডে তারা চশমা খুলে ঢুকবেন যদি আপনার পুলিশ উপরের দিকে থাকে এবং আপনি চশমা পরে আসছেন। সেক্ষেত্রে যদি আবার অনেকে আছে চশমা ছাড়া দেখেই না, তাদের ক্ষেত্রে আবার ভিন্ন আর কি বিষয়টা, ঠিক আছে? আর আফসান, আমার কথা বুঝতে জি পেরেছেন? ভাইয়া, মানে আমার ক্ষেত্রে অনেকটা ওরকমই, যে চশমা খুললে মানে আই কন্টাক্ট করাটা আমার জন্য একটু মানে হয়তো কষ্ট হবে। তাহলে আপনি দেন, সমস্যা। আপনি কি পুলিশ ফার্স্ট চয়েস দিতে চান? জি ভাইয়া, সেরকমই একটা ইচ্ছা ছিল।
আচ্ছা দাঁড়ান, আপনারা একটু থাকেন, আমি আপনাদের সাথে 1 মিনিট পরে আবার কথা বলি, সবাই থাকেন। মানিক, আমার ওই ফোনটা একটু দাও তো। না না, আরেক ওইটা। আচ্ছা, আমি একটু ফোন দিলাম, কোনো কারণে ভাই ফোন ধরলো না। সো আপনাদের সাথে আমি এই বিষয়টা আমি একটা অ্যানাউন্সমেন্ট করে আপনাদেরকে জানাবো না যে পুলিশ চয়েস আপনারা 2-1 দিন পরেই আবেদন করেন। যারা এরকম ইস্যু আছে, চোখের বিষয়টা আর হাইটের এক্স্যাক্ট ইয়েটা আমি আপনাদেরকে কাল পরশু একটু কথা বলে আপনাদেরকে আমি জানাবো আর কি। ওকে, আমরা আরেকটু কথা বলতে পারি। নাবিদ, কথা বলেন। ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার বাবা 2018 সালে মারা গেছেন। এখন এনআইডি তে সার্টিফিকেটে সব জায়গাতে মানে মৃত এমন অনেক জায়গায় দেখছি যে লেখা থাকে অনেকজনের সার্টিফিকেটে। আমার সার্টিফিকেটে এটা লেখা নেই। এখন আমি কি মৃত দিয়ে আবেদন করব? করব না? আপনার বাবার ডেথ সার্টিফিকেট আছে? জি আছে। তাহলে আপনি লেট দিয়ে আবেদন করবেন। ও ঠিক আছে, কারণ আপনি তখন একটা সাপোর্টিং ডকুমেন্টস তো দিতে পারবেন, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে, বেস্ট অফ লাক নাবিদ। রাফিয়া বিথি, কথা বলেন। যাদের সাথে কথা হয়ে যাচ্ছে তারা একটু হ্যান্ডটা ডাউন করে রাখেন, কেননা আসলে এটা আবেদন তো। আমি এই যে অনেক এখনো 22 জনকে দেখতে পারতেছি, আমার সবার সাথে কথা বলতে হবে আর কি। মানে আজকে সবার সাথে কথা বলা উচিত। আর যদি কারো এরকম প্রবলেম থাকে যে আপনার প্রবলেমটা আরেকজনের সাথে আলোচনা হয়ে গেছে, তখন আপনি আপনার হ্যান্ড ডাউন করে রাখবেন। আচ্ছা, কথা বলেন হচ্ছে নাজিম উদ্দিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে যে প্রথম প্রেজেন্ট অ্যাড্রেসটা নিয়ে একটু কথা বলবো। আমি আপনার দীপ্ত সীমান্ত স্কুলে চাকরি করছি, বিজিবি হেডকোয়ার্টারের ভিতরে। এটা যদিও এটা সরকারি না, বাট হচ্ছে যে গ্র্যাচুইটি ভাতা থেকে অন্য কিছু দিয়ে থাকে। তো আমি এখন একটা মেসে থাকছি। আগে হলে থাকতাম, তারপর চাকরি হওয়ার পরে হচ্ছে যে আমি মেসে উঠে গেছি। তো এটা অবশ্যই বৈফুর স্থান আমার জন্য। তো এই ক্ষেত্রে আমি তো আবেদনে আমার পজিশন উল্লেখ করব, কর্মক্ষেত্র উল্লেখ করব। তো এক্ষেত্রে কি আমি প্রেজেন্ট অ্যাড্রেস তো অবশ্যই ঢাকাতেই দিতে হবে বলে মনে করছি। আপনার কাছ থেকে একটু পরামর্শ আশা করছি। আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যে আমি একটু ফ্যাসিনেশন আছে একটা পুলিশ ক্যাডারের উপর আমার। তো এই ক্ষেত্রে আমি পুলিশ, অ্যাডমিন, কাস্টম, অডিট, ট্যাক্স রেখে 6 নম্বরে হচ্ছে চান্সারটা দিতে চাচ্ছি, বাকিগুলো একই অবস্থায় রাখতে চাচ্ছি। হ্যাঁ, দিতে পারেন 6 নম্বরে রাখেন, এটা দিতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে আপনার কি এই মানে ঢাকায় এরকম পরিচিত অন্য কোনো অ্যাড্রেস আছে যেখানে আপনার আসলে খুবই ক্লোজ এবং নিকট আত্মীয় থাকেন? না, ঢাকাতে আমার এমন নিকট আত্মীয় বলতে কেউ নেই। বা আপনি যেখানে চাকরি করেন সেইখানে কোনো ইয়ে আছে যে, আচ্ছা আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনি যে বিভাগে কাজ করেন সেই বিভাগীয় হেডের সাথে কথা বলে আপনি
যে থাকেন আপনার অস্থায়ী ঠিকানা কিন্তু এরকম না যে আপনার ঘরের ঠিকানা দিতে হবে, যে ঘুমান যেই জায়গায় ওই জায়গার ঠিকানা দিতে হবে। আপনি আপনার যে বিভাগে আপনি চাকরি করেন তার সে বিভাগীয় হেডের সাথে কথা বলে আপনি ওই প্রতিষ্ঠানের ওই বিভাগের অ্যাড্রেসটা ব্যবহার করবেন। নাজিম বুঝতে এটা পেরেছেন? কথা বলে জি জি কথা বলে হচ্ছে যে ওই এখন থেকে তো আপনার বিজিবি হেডকোয়ার্টারের ভিতরে, হ্যাঁ এটা এবং একটা এখানে বিষয়। আমাদের জন্য কোনো রকম আবাসস্থলের কোনো সুযোগ নেই। এটা একটা বেশ বড় ক্রাইসিস আমি বলবো আর কি। তবে মেস এ জাতীয় অ্যাড্রেস আসলে দেওয়াটা বিসিএস এর ক্ষেত্রে আমি এটাকে সাপোর্ট করি না আর কি। আপনি আপনাদের এইখানের যিনি আছেন আর কি, তিনি কি কোনো মানে আর্মি পার্সন? জি জি লেফটেন্যান্ট কর্নেল। আপনি তার সাথে কথা বলেন এই বিষয়টা যে এরকম একটা ইস্যু আছে, তো আমি এখন এখানে কি করতে পারি। তখন দেখেন সে কি পরামর্শ দেয়, তা না হলে তো আর এরকম কোনো কিছু। আপনি পড়ালেখা করেছেন কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন হলে ছিলেন? মাস্টারদা সূর্য সেন হল। হলের অ্যাড্রেস দিয়ে দেন। আপনি পাশ করেছেন কবে? আমি আসলে 15-16 সেশন, আমার 3 বছর মাস্টার্স লেগে গিয়েছিল, এই কারণে আমার এরপরে আর চাকরি হওয়ার পরে আর বেশি দিন থাকা হয়নি। চাকরি হওয়ার পরে বেশি দিন থাকেন নাই মানে আপনি হল ছেড়েছেন কতদিন হলো? হল ছেড়েছে হচ্ছে যে 23 সালের শেষের দিকে। কত? 23-এর শেষের দিকে। 23-এর শেষের দিকে। আপনি ঢাকা ইউনিভার্সিটির ম্যাক্সিমাম ছেলেপেলে কিন্তু হলের দেয়। হলের অ্যাড্রেস কিন্তু একটা ভালো অ্যাড্রেস আর কি। আর এইখানে তো চিঠিপত্র আসার ব্যাপার নাই, এইখানে তো আপনার হচ্ছে শুধু ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে। আপনার হলের ইমেজ যদি ভালো থাকে আমি বলবো আপনি হলের অ্যাড্রেস দেন। এবং সেক্ষেত্রে যদি এরকম আসে যে আপনার কাছে এরকম বলে যে আপনি তাহলে তখন পাস করে গেছেন তারপরে হলের অ্যাড্রেস কেন দিছিলেন, এরকম সাধারণত বলার সুযোগ কম। কারণ যারা প্রেজেন্ট অ্যাড্রেস ভেরিফাই করে, যদি আপনার ক্যাম্পাসের যিনি ভেরিফাই করবেন যে এজেন্সিরই হোক, সেটা এনএসআই হোক সেটা এসবি হোক, স্পেসিফিক কিছু লোক আছে তারা এই ক্যাম্পাসের এই এলাকায় ভেরিফিকেশন করে, সেই আপনার এই ভেরিফিকেশন করবে। আর সেইগুলো করতে করতে অভ্যস্ত, তো তাকে আপনি এরকম বললে যে আমি পাশ করার পরেও তখন আমি এইখানে থাকতাম আর কি ফ্রেন্ডের সাথে শেয়ার করে, তো এটা কোনো মেজর ইস্যু না। আচ্ছা, আমার ওই যে ফোনটা করেছিলাম ওই ফোনটা ব্যাক আসছে, আপনাদের সাথে আমি আবার একটু পরে কথা বলতেছি। একটু ট্রানজিশনাল পিরিয়ড। ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আচ্ছা, যারা পুলিশ ক্যাডার নিয়ে চোখের প্রবলেম যারা বলতেছেন তাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে চোখ কোনো প্রবলেম না। মানে চোখে আপনার যতই চশমা থাকুক এটা কোনো প্রবলেম না। আর সামান্য হাইট 2-1 সেন্টিমিটার এইটাও কোনো ব্যাপার না। তবে আপনার একবার পিএসসি থেকে রিকমেন্ড হয়ে গেলে আসলে অত ওই রকমভাবে হাইট চেক করার আর কোনো জায়গা নাই। তবে যদি 1-2 ইঞ্চি হয় সেক্ষেত্রে ডিসকারেজ করেছে, বাট 0.5 ইঞ্চি এটাতে ডিসকারেজ করে নাই আর কি। এই হচ্ছে পুলিশ ক্যাডারের নিয়ে আমার যে বক্তব্য একটু আগে দিতে চেয়েছিলাম সেটা। নাজিম, আপনার সাথে আমি কি কথা বলতেছিলাম? জি, আমার প্রেজেন্ট অ্যাড্রেস নিয়ে। আচ্ছা, প্রেজেন্ট অ্যাড্রেস নিয়ে। তাহলে আপনি কাল আপনার যিনি লেফটেন্যান্ট কর্নেল অফিসার আছেন তার সাথে কথা বলবেন, কথা বলে এরকম একটা ঠিক করবেন যে সে যদি বলে যে আপনার এইখানে দেওয়ার কথা, আপনি আপনার ওই জায়গার অ্যাড্রেস দিবেন, আদারওয়াইজ আপনি হলের অ্যাড্রেস দিবেন। মেসের অ্যাড্রেস দেওয়ার দরকার নাই, কেননা আপনার ওই মেস বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, এটা করা যাবে না ভাই। এবং মেস মালিকের সাথে 23 সালের দিকে হচ্ছে যে ভাই একটা সময় ছিল, এখন আরেকটা সময়, এবং পরিবর্তনশীল যে ক্যাম্পাস আমরা লক্ষ্য করছি, তো এই ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে? এটা কোনো প্রভাব পড়বে না। আপনার যদি হলের ইমেজ ভালো থাকে এটা কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, আশা করছি আপনি বুঝতে পারছেন। কথা বলেন হচ্ছে নাসিফুল হক চৌধুরী। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার ওই ক্যাডার চয়েস নিয়ে একটা প্রবলেম ফেস করছিলাম যে আসলে কি করা যায়, একটু যদি সলিউশন দিতেন আর কি। আমার আসলে ওই শুরুতে আমি ফরেন দিয়ে পরে ইকোনমি রিলেটেড গুলো দিতে চাচ্ছিলাম আর কি, যে অ্যাডমিনিস্ট্রেশন আর পুলিশটা
একটু পিছনে ফেলে না এটা না, কি পুলিশটা দেওয়া তখন উচিত আপনি হবে কিনা? যদি পিছনে রাখেন অ্যাডমিন, ট্যাক্সেরও পেছনে রাখেন, তাহলে অ্যাডমিন চয়েসে দেওয়ার দরকার নেই অ্যাডমিন পুলিশ। জি, তাহলে সেক্ষেত্রে কি ফরেন অ্যাফেয়ার্সটা ফরেন শুরুতে অ্যাফেয়ার্স এর দিয়ে পরে দিবেন কাস্টমস, তারপরে অডিট, তারপরে ট্যাক্স। আমি ওই কাস্টমস আর অডিটের মধ্যে একটু শাফল করতে চাচ্ছিলাম, সেই ক্ষেত্রে কি করা উচিত হবে আমার? কি আপনি কোনটা উপরে দিতে চান? অডিট উপরে দিয়ে কাস্টমসটা তারপরে দিয়ে তারপরে ট্যাক্স। দিতে পারেন, এটা করতে পারেন। এটা আপনি কেন করতে চান এটাকে আমি জানতে পারি? এটা করতে চাই আর কি, ঢাকা কেন্দ্রিক আর কি সেটেল হওয়ার ইচ্ছা ছিল। ঢাকা কেন্দ্রিক আপনি কাস্টমসে করতে পারেন। কাস্টমসে শুনছিলাম যে শুরুর দিকে পোস্টিং গুলো একটু, পরবর্তীতে আপনার শুরুর দিকে বলতে এটা খুব অল্প টাইম, এটা খুব বেশি টাইম না। আর সেই ক্ষেত্রে ভাইয়া ওই ভাইবার ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি ফরেনটা না দিয়েই যদি ইকোনমি রিলেটেড গুলো দেই, সেক্ষেত্রে তো ভাইবাটা একরকম হয়, আর ফরেনটা রাখলে ভাইবাটা একরকম হয়। তো দুই ক্ষেত্রে আসলে কোনটা বেটার হয় তাহলে? ফরেন এক নাম্বার রাখলে বেটার হয়। ফরেনটাই, হ্যাঁ, কেননা ভাই কাস্টমস এক নম্বরে দিলে বা ওই ট্যাক্স এইগুলা এক নম্বরের দিকে দিলে একটু বাঁকা নজরে থাকে। বুঝতে পারছি ভাই। জি, এটাই তাহলে আমার কোশ্চেন ছিল। ধন্যবাদ ভাই ক্লিয়ার করার জন্য। ওকে, আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে খুব পেঁয়াজের চাষ হয় আর কি। তো বাজারে যে পেঁয়াজ যখন বিক্রি হয় তখন পেঁয়াজের অনেক ব্যাপার আছে। আপনারা দেখবেন যে পেঁয়াজের মাঝখানে ফাটা থাকে, ওই পেঁয়াজের দাম একবারে কম, মানে ফাটা বলতে দুইটা পেঁয়াজ একসাথে লাগানো এরকম। আবার পেঁয়াজের মাঝখানে যদি পেঁয়াজের যে আমরা পেঁয়াজের ফুল খাই, সেই ফুলের একটা লাঠির ভিতরে থাকে, ওই পেঁয়াজের দাম একবারে কম আর কি। পেঁয়াজ তো হবে সলিড গোল একবারে এরকম, এইগুলো হচ্ছে ভালো পেঁয়াজ আর কি। তো পেঁয়াজ যখন বিক্রি করে অনেকেই, তখন বস্তার নিচের দিকে খারাপ পেঁয়াজগুলা দিয়ে উপরে কিছু ভালো পেঁয়াজ দিয়ে রাখে। এটাকে আমাদের লোকাল ভাষায় বলে মোহটি দেওয়া বলে আর কি। সো এটা মোহটি দিতে পারেন আর কি। যাই হোক, এটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নাই। ফয়সাল, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার কোশ্চেনটা অলমোস্ট ওইরকমই ছিল, যে হচ্ছে আমি ফার্স্টে ফরেন ক্যাডার দিয়ে পরবর্তীতে হচ্ছে কাস্টম আর রাইট, এটা করতে পারেন। অডিটটা দিয়ে, তবে সেই ক্ষেত্রে ভাই আমি যদি হচ্ছে 2 এ কাস্টম দিয়ে 3 এ অডিট দেই এবং পরবর্তীতে 4 এ যদি অ্যাডমিনটা দেই, 4 এ অ্যাডমিন দেন, সমস্যা নেই। 4 এ অ্যাডমিন দেন, তাহলে অ্যাডমিন আসারও পসিবিলিটি আছে এবং অ্যাডমিন দিতে পারেন আপনি। সেক্ষেত্রে পুলিশ চয়েসে দেওয়ার দরকার নেই। জি ভাই, পুলিশটা আর কি আমি ওই ক্ষেত্রে দিব না। আর ভাইয়া আপনার ওই নন ক্যাডারের বিষয়টা আমার মানে এই মাত্র আমার মাথায় আসলো। সেই ক্ষেত্রে আমি যদি ভাইয়া শেষের ক্যাডারগুলোর চয়েসের জায়গাটা না দিই, সেক্ষেত্রে কি আমার নন ক্যাডারের কিছু আমি ভালো ভালো পোস্ট একটু আগে দেখলাম, তাহলে সেটার আসার এটা বেশি আছে? অবশ্যই অবশ্যই, এটা একটা বিশাল বড় গেম, এটা একটা বিশাল বড় গেম। ঠিক আছে, অনেকে ধরেন আমি এরকম লোক দেখেছি আপনার টেকনিক্যাল ফুড ক্যাডার পাইছে, টেকনিক্যাল ফুড ক্যাডার পেয়েছে, আবার সে দুঃখ প্রকাশ করে, ইস এটা যদি না দিতাম। এই যে ফুড দেখাচ্ছে এই ফুড জেনারেল ক্যাডার, টেকনিক্যাল ফুড দেখাচ্ছে, পেয়েছে সে। সো টেকনিক্যাল ফুড পেয়ে সে খুব হতাশাগ্রস্ত, যদি এটা চয়েসে না দিতাম তাহলে কত ভালো হতো, তাহলে নন ক্যাডারে ভালো ভালো পোস্ট পাওয়া যেত। শরীফ, কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। যাদের সাথে কথা হয়ে গেছে ভাই হ্যান্ডগুলো ডাউন করে রাখেন। শরীফ, কথা বলেন। ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সুযোগ পাইনি ভাই। বলেন ভাই। ভাই আমার প্রশ্ন হচ্ছে, আপনি ভাই শুরু থেকে আপনার ইনস্ট্রাকশন গুলো সব ফলো করতেছি, বুঝছেন? তো সেই ক্ষেত্রে চয়েসও আপনার অনুসারে দিব। তো ভাই আমার হচ্ছে শুধু জেনারেল ক্যাডার, তো আনসার তো সুযোগই নেই, কারণ হাইট হবে না। তো এই ক্ষেত্রে ভাই সাথে ক্লোজ হয়ে যায়, তো আমি কি ভাই সাথে ক্লোজ করব নাকি না? না না, সাথে ক্লোজ করবেন না, আপনি ফুট দিবেন, ফুট পর্যন্ত দিবেন। তাহলে 8 হচ্ছে ভাই, 8 পর্যন্ত যাবে। 8 পর্যন্ত দেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে আমার, বলেন। আমরা আমাদের নানুর বাড়িতে বড় হইছি, মানে আমি বেসিক্যালি পরিবার সব। তো আমার পরিবার, আমার আব্বা আম্মার অ্যাড্রেস হচ্ছে আপনার আমাদের দাদুর বাড়ি দেওয়া, তো ওই বড় সুবাদে আমার অ্যাড্রেসটা ভাই শুধু আমার এনআইডি তে আমার নানুর বাড়ি দিয়ে করা। তো এখন আবার সবাই আমাদের দাদুর বাড়িতে শিফট করেছি। তো এই ক্ষেত্রে অবশ্যই দাদার বাড়ির অ্যাড্রেস দিতে হবে, এবং বিসিএস চলাকালীন সময় এখন এনআইডি সংশোধন করা খুবই সহজ।
এই বিসিএস চলাকালীন সময় আপনি আপনার এনআইডি সংশোধন করবেন। বুঝতে ভাই পেরেছেন? এক্সাম দেওয়ার সময় মানে অ্যাড্রেস কি প্রেজেন্ট আর পার্মানেন্ট দুইটাই দাদুর বাড়ি দেব? অবশ্যই। আপনি থাকেন কোথায়? ভাই আমি আপাতত ঢাকাতে আছি, কিন্তু গ্রামের বাড়ি আছে অবশ্যই নরসিংদী। গ্রামের বাড়ির অ্যাড্রেস দেন। ঢাকাতে আপনার কি মানে এটা কোনো ভালো ঠিকানা নাকি মোটামুটি ঠিকানা? না না, জগন্নাথে পড়াশোনা তো ভাই, মেসে থাকতে ভাই। মেসের অ্যাড্রেস দিবেন না। আপনার ঠিক কি আছে। পড়ালেখা শেষ? জি ভাই, পড়াশোনা শেষ। তাহলে আপনি অবশ্যই গ্রামের বাড়ির ঠিকানা দিবেন, বিসিএস চলাকালীন সময়ে দাদার বাড়ির অ্যাড্রেস দিবেন এবং চলাকালীন সময়ে এনআইডি সংশোধন করবেন। এবং এনআইডি সংশোধন করা কোনো ব্যাপারই না এখন। আপনার এইগুলো অনলাইনে আবেদন করে এটা করে ফেলবেন, এটা কোনো সমস্যা না। যেমন আমারই এনআইডিতে আমি যখন আবেদন করেছি তখন আমার বাবার নাম বানান ভুল ছিল, কিন্তু আমার সমস্ত সার্টিফিকেটে আমার বাবার নামের বানান ঠিক আছে, বাট এনআইডিতে বাবার নামের বানান ভুল। আমি কিন্তু সঠিকটা দিয়ে আবেদন করেছিলাম এবং পরবর্তীতে আমি যখন বিসিএস চলাকালীন সময় আমার এটা সংশোধন হয়ে গেছে। আমার এনআইডি তো দিতে হয় একবারে ভাইবাতে গিয়ে, সো ততদিনে আপনার এটা ব্যবস্থা হয়ে যাবে। সুজন কথা বলেন। সুজন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই রেলওয়ে, ফ্যামিলি প্ল্যানিং আর পোস্টাল এই ক্যাটাগরিগুলো সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন, মানে এরা কি কাজ করে মূলত? পোস্টাল হচ্ছে আপনার ডাক বিভাগের এডি, ডাক বিভাগকে নিয়ন্ত্রণ করে। ঢাকাতে পোস্টিং হয় এবং আপনার বিভাগীয় শহরে বা জেলা শহরে পোস্টিং হওয়ার ওই সুযোগ আছে। রেলওয়ে হচ্ছে এটা মূলত রেলওয়ের ভেতরের যে মানে টেকনিক্যাল বিষয়াশয় না, এটা হচ্ছে নন টেকনিক্যাল বিষয়াশয়গুলো দেখাশোনা করে, আর সুপারিনটেন্ডেন্ট টাইপ আর কি। আর এদের উপরে রেলের যারা রেলের টোটাল অফিসারদেরকে যদি আমরা ভাগ করি, তাহলে সচিব থেকে যে সমস্ত ব্যাপারগুলো আছে, মানে অ্যাডমিন ক্যাডারের যে সমস্ত লোকজন, বা অ্যাডমিন ক্যাডার এখন বলা ভুল, বলে ডিএস পুলের লোকজন যারা উপরে আছে, তাদের পরেই যারা অ্যাকচুয়ালি হচ্ছে যেটাকে বলা হয় অথরিটি, পাওয়ার শব্দটা আমি ব্যবহার করতে নারাজ, ধরেন অথরিটি, সেই অথরিটিতে হচ্ছে এই রেলের জেনারেল ক্যাডার যারা, এরা আসলে এই অথরিটিটা করে। এবং কিছু কিছু ক্ষেত্রে রেলের যারা টেকনিক্যাল ক্যাডার আছে তাদের চাইতে এদের অথরিটি অনেক বেশি আর কি। লাইফস্টাইল ভালো এবং আপনার মানে কাজের ডাইভার্সিফিকেশন আছে আর কি। আর পোস্টাল ক্যাডার একটু মানে আপনার কম্পারেটিভলি একটু, এখন আপনারা জানেন ডাক বিভাগের আসলে ডাক বিভাগ জিনিসটাই বাংলাদেশে এখন আগের মতন নাই আর কি। ডাক বিভাগের ওই গৌরব ঐতিহ্য এখন আর নাই। একসময় মানুষ পোস্ট অফিসে টাকা পর্যন্ত রাখতো, পোস্ট অফিস তখন বিশাল কিছু ছিল, এখন ওই ব্যাপারগুলো আর এখন আগের মতন নাই। তবুও আপনি আরেকটু পড়ালেখা করতে পারেন, তাহলে আপনি বিষয়ে আরো জানতে পারবেন। ইমরান কথা বলেন তো। আরো কিছু কিছু ক্যাডার নিয়ে আসলে আরো অনেক কথা বলার আছে, যেটা আসলে অন ক্যামেরা বলা যায় না, বুঝতে পারছেন? বলা যায় না, এটা আসলেই বলা যায় না। ইমরান কথা বলেন। ইমরান শুনতে পাচ্ছেন? মুরসালিন কথা বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ইমরান বলেন। ভাইয়া আমার হচ্ছে বর্তমান ঠিকানা বগুড়া সদরে। আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি। তো ভাইয়া আমার স্থায়ী ঠিকানা নরসিংদীতে, আমার ভোটার আইডি কার্ড ওইখানে। এখন আমি কি ভাইয়া হলের ঠিকানা দিব? না না, আপনি কি চাকরি করেন কোথাও? না ভাইয়া, আমি চাকরি করি না। আপনি থাকেন কোথায়? আমি ভাইয়া এই যে সদ্য মানে আমার মাস্টার শেষ হয়েছে, আমি আমার ফ্যামিলি এখন বর্তমানে আব্বুর চাকরি সুবাদে বগুড়া সদরে থাকা হয় ভাইয়া, 4 এপিভিএন বগুড়া। আপনার বাবা যে কাজ করেন এখানে কি দীর্ঘদিন থাকবেন তিনি? ভাইয়া আমরা মেইনলি আমার স্কুলিং কলেজ সব এখান থেকেই হয়েছে। আব্বু পুলিশে আছেন এখানে, টানা প্রায় ভাই 16 বছরের মতো আমরা থাকতেছি। ওকে, আরো থাকবেন ভবিষ্যতে? মনে হয় না, আব্বুর অলরেডি বদলি হয়ে গেছে, কিন্তু আমরা এখনো শিফট করি নাই। ঢাকাতে শিফট হওয়ার সম্ভাবনা আছে। যদি শিফট হওয়ার সম্ভাবনা থাকে, আমি বলবো যে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, ওইটাই প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে ব্যবহার করেন। আর ভাইয়া ভেরিফিকেশনের সময় কি ভাইয়া এটা মানে ওনারা আসলে এখানে অনেক মিথ আছে তো ভাইয়া, আমি হলে থাকাকালীন মানে যে এসআই এর নিয়োগ বা হচ্ছে তখন ভেরিফিকেশন কিভাবে হয়, কি কি জিজ্ঞাসা করে, মানে কিছু পরিচিত ছিলেন আর কি, তো আমি দেখছি আর কি। তো এখানে কিছু গোপন করা বা হচ্ছে এরকম কিছু সুযোগ আছে কিনা ভাইয়া?
এরকম সুযোগ বলতে আসলে আপনি যদি এরকম চান কথা বলে এগুলো ম্যানেজ করতে হবে। যিনি ভেরিফিকেশন আপনাকে করবেন অন স্পটে এসে, তিনি একটা রিপোর্ট দিবেন, সেইগুলো দেখে যারা হায়ার অফিসিয়ালরা আছে ওইটার উপর বেস করে কথাবার্তা বলবে। এখন ধরেন তিনি আপনার নামে একটা এলিগেশনও দিয়ে দিতে পারে। আবার এরকম হতে পারে যে আপনার ধরেন লোকালি আপনাদেরকে, আপনার ফ্যামিলিকে বা মানুষজন তো একটু মানুষ ধরেন গ্রামের মানুষজনের মধ্যে কিছু কিছু মানুষজন আছে একটু হিংসুটে টাইপের হয়, মানুষের অন্যের ভালো দেখলে জ্বলে, এবং গ্রাম অঞ্চলে এই প্রবণতাটা আমি দেখেছি বেশি। তো তখন ধরেন এইরকম হয় ভেরিফিকেশনের সময় আপনার ফ্যামিলির খোঁজ খবর নিতে গিয়ে ধরেন আপনার এলাকার একজনের ফোন দিছে, এটা হতে পারে। তখন ধরেন আপনার এলাকা, সে হতে পারে আপনার এলাকার একজন মেম্বার, তো ওয়ার্ড মেম্বার, ধরেন একজন ওয়ার্ড মেম্বার মানে আপনি যে পোস্টে চাকরি করতে যাচ্ছেন সেটার সাথে কম্পেয়ার করলে একজন ওয়ার্ড মেম্বার ধরেন ইউনো রুমে যায়, ইউনো যদি কোনোদিন মিটিং টিটিংয়ে ডাকে তাহলে তিনি আসবেন, তিনি এমনি ইউনো পর্যন্ত মানে তার কাছে বিশাল ব্যাপার। তো আপনি আপনার জন্য তার কাছে ফোন দিয়েছে, সে আপনার মানে আপনাদের ভালো তার জলে, সে একটা নেগেটিভ কথা বলে দিল আপনার জন্য, এটা বলতে পারে কিন্তু। সো দ্যাটস ওয়াই আমি বলতেছি যে যে কোনো জায়গায় যে কোনো ধরনের অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে কোন অ্যাড্রেসটা দিবেন, কেন দিবেন, এটা একটু ভেবে চিন্তে দেওয়া উচিত, আমি এটা বলতেছি আর কি। বুঝতে পেরেছেন? আর আপনার যদি লোকাল যেখানে আপনি এখন আছেন, যেহেতু আপনার পার্মানেন্ট অ্যাড্রেস একটা জায়গায় আছে, ওইখানে তো ভেরিফিকেশন হবে, ওইটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না আসলে, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা। কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে, এখানে যদি আপনার নিজেদের প্রপার্টিজ থাকে বা আপনার ওই এলাকায় আপনার ইমেজ ভালো থাকে, আপনার বাবাকে যদি সবাই এক নামে চিনে, তাহলে আপনি দিবেন। কিন্তু যদি না হয় তাহলে আমি বলবো যে না দেওয়া আর কি। মানে আমি ব্যাপারটা বলতেছি আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসে ভেরিফিকেশন হবে। সেইখানে ধরেন আপনি একজন ক্যাডার অফিসার, 9 গ্রেডের অফিসার, আপনাকে ভেরিফাই করতে একজন 10-11 গ্রেডের লোকজন যেতে পারে আর কি, তারা আপনার আমলনামা ঠিক করে দিবে। সো এটা একটা রিডিকুলাস ব্যাপার স্যাপার কিন্তু। সো দ্যাটস ওয়াই আপনারা একটু শুরুতেই এই জিনিসটা একটু সতর্ক থাকা দরকার। আসলে এখানে তো ভাইয়া অনেক বছর থাকা হচ্ছে, তো হচ্ছে ওনারা তো সামহাউ জানতে পারবেন কিনা যে আমরা এখানে, হ্যাঁ থাকছেনই তো। আপনার ওই যখন লিখবেন না, তখন ওইখানে ইয়েতে লিখতে হবে তো গত 5 বছরে বা গত 5 বছরে আপনি কোথায় কোথায় ছিলেন, এরকম একটা কাগজে লিখতে হবে যে আমি এই জায়গায় ছিলাম গত 5 বছরে। সেই সমস্ত জায়গাতেও আপনারা মেসেজ, যখন এই সমস্ত ভাইবার টাইমে এই কাগজ জমা দিতে হবে, তখন আপনি কোনো মেস টেসের ঠিকানা লিখবেন না। তখন আপনি প্রয়োজনে মেসে আপনি ছিলেন, বাট আপনি লিখবেন বাড়িতে ছিলেন বা এই প্রয়োজনে, কেন ওই সমস্ত মেস টেস তো ভুইপোর জায়গা, এই সমস্ত জায়গাটা আপনি লিখবেন না। বাট আপনি লিখতে পারেন, যেহেতু আপনি ওইখানে ছিলেন এতদিন, আপনার বাবা আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করেছেন, তো আপনি ওইখানে লিখবেন, তখন তো এটা চলে আসবে আলোচনার মধ্যে। মোরসালিন কথা বলেন তো, মোরসালিনের সাথে কি আগে কথা বলেছে? যাদের সাথে কথা বলেছে তারা হ্যান্ড ডাউন করে রাখেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আসলে ওই মেডিকেল ভেরিফিকেশনের স্টেপগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। যেহেতু হচ্ছে যে পুলিশ ক্যাডার বাদ দিয়েও হচ্ছে জেনারেল ক্যাডারের জন্য একটা মিনিমাম হাইট এবং ওয়েটের কথা বলে দেওয়া থাকে, এবং পরবর্তীতে মেডিকেল ভেরিফিকেশনে কিভাবে, মেডিকেল ভেরিফিকেশনে কোনো হাইট ওয়েট চেক করা হয় না। মেডিকেল ভেরিফিকেশন আপনার বুকের একটা এক্সরে, সেটা আপনাকে করতে হয় নিজে টাকা পয়সা ব্যয় করে। আপনার ব্লাডের টেস্ট করতে হয়, এবং আপনার একটা চোখে সরকারি মেডিকেল কলেজে গিয়ে আপনার একটা ডোপ টেস্ট করতে হয়, এবং আপনার একটা হচ্ছে ইউরিনের একটা টেস্ট আছে, অ্যান্ড হচ্ছে আপনার চোখের একটা টেস্ট আছে। এই সমস্ত টেস্ট নিয়ে একটা নির্দিষ্ট মেডিকেল কলেজে, সেটা ঢাকার মধ্যে আর কি সাধারণত হয়, ধরেন সেটা আপনি কিন্তু এটা সরকারি মেডিকেল যে কোনো মেডিকেলে করতে পারবেন। এই টেস্টগুলো এটা আপনি করে নিয়ে আসবেন আলাদা করে, আপনি নিজে গিয়ে করে নিয়ে আসবেন এটা, এবং করে এনে এই রিপোর্টগুলো নিয়ে আপনাকে একদিন ধরেন বললো যে অ্যাডমিনের এত থেকে এত, ঢাকা মেডিকেলে এত, এই দিন আপনি ওই দিন যাবেন, দেখবেন যে সরকারি মেডিকেলে থাকবে। তো আর সরকারি মেডিকেলের ভাই এত ব্যস্ত থাকে, ডাক্তাররা এত ব্যস্ত থাকে যে তাদের আপনার এই ফাইল ঘাটাঘাটি করে এত চেক করার কোনো সময় নাই ভাই। আমি যখন গিয়েছি তারা জাস্ট কাগজ দিয়েছে, আচ্ছা কাগজ সবগুলো আনছেন, সিগনেচার করে বলছে যে ঠিক আছে আপনি যান, আপনার চেহারার দিকেই তাকায় নাই। বিষয়টা হচ্ছে এইরকম। তো
তো আর এই কাগজপত্রের মধ্যে তেমন হাইট ওয়েটের কোনো কাগজপত্র নাই, বাট আপনি যখন যে ফর্ম একটা ফিল আপ করতে হয় ওই ফর্মের মধ্যে আপনার হাইট ওয়েট লিখতে হয়, কিন্তু সেইখানে যে ফিতা দিয়ে আপনার হাইট মাপবে ব্যাপারটা এরকম না। আশা করছি আপনি আমার উত্তর পেয়েছেন আর কি। হাবিবুর রহমান সজীব কথা বলেন। যাদের সাথে কথা হয়ে যাচ্ছে তারা হ্যান্ড ডাউন করে রাখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার পরামর্শগুলো খুবই পার্সন সেন্টার, তো সেক্ষেত্রে আমার মনে হয় আমারও বেশ কাজে লাগবে। তো আমার যে ইস্যুসটা সেটা হচ্ছে আমি গভর্নমেন্টের স্বাস্থ্য অধিদপ্তরে 4th OP-তে অপারেশন প্ল্যানে কর্মরত ছিলাম। এখন 4th OP শেষ হয়ে গেছে, এখন 5th OP কবে আসবে কি আসবে না, বা আসলে আমার প্রজেক্ট থাকবে কিনা এই বিষয়গুলো নিশ্চিত না। তো আমি কি আবেদনে আমার চাকরির কথা উল্লেখ করবেন না? অবশ্যই উল্লেখ করবেন না। তো ভাই আমি মানে জবটা কন্টিনিউ করছি, কিন্তু মানে আমরা অফিস করে যাচ্ছি, যদি মানে অফিস করে যাচ্ছেন। আপনাকে একটা জিনিস বলি, এখন যদি এটা আবেদনে রাখেন আপনি, এটা কি কোনো মানে সরকারি চাকরি না, এটা তো প্রজেক্ট, একটা প্রজেক্টের চাকরি আপনি কেন দিবেন? কেননা চাকরির এগুলো দিলে এদের কাছে আবার ভাইবার সময় এনওসি নিতে হবে, একটা ঝামেলা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। বেকার দেন, বেকার। জারিন তাসনিম কথা বলেন তো। ওয়ালাইকুম আসসালাম। আরেকটু জোরে কথা বলতে হবে ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন ভাই। ভাই আমার হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন্নাহর হলে থাকি। তো আমার মাস্টার প্রায় শেষের দিকে, এই বছরেই আমাকে চলে আসতে হবে হল থেকে। তো আমি বর্তমান ঠিকানা কি হলের ঠিকানা দেন। হলের ঠিকানা ভালো ঠিকানা, হলের ঠিকানা কোনো সমস্যা নাই, হলের ঠিকানা খুবই ভালো ঠিকানা দেন। আর ভাই আরেকটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে আমার 46-এ আমার রিটেন আর কি পরে আসছে, তো ওটা অ্যাপিয়ার দিয়ে আমার দেয়া ছিল। তো তখন আমার এত এক্সপিরিয়েন্স ছিল না, এই জন্য লাস্টে যে ক্যাডার চয়েস গুলো আছে যেমন ফ্যামিলি প্ল্যানিং, এগুলো আমার বেশ আগে দেওয়া, মানে অ্যাডমিনের পরে 3টা ইকোনমি দেয়া, তারপরে আর কি পরের গুলো আন্দাজে দিয়ে দিছিলেন আর কি। ভালো হবে ভেবে দেয়া। এই জন্য কি সমস্যা হবে? না না, কোনো সমস্যা নাই, এগুলো সমস্যা নাই, এগুলো আপনি মানে নিজের ভালো লেগেছে এভাবে। না, প্রথম 5টা 6টা যদি ঠিক থাকে না, এরপরে এগুলো নিয়ে কথাই হয় না, বুঝতে পারছেন? এগুলো নিয়ে আর কথাই হয় না, এগুলো সমস্যা নাই। আর আপনার যদি একটা চলে আসে, এর মধ্যে চলে আসলে চলে আসবে, সেটা পরে দেখা যাবে। একবার চলে আসলে যে আপনার ওইটাই সারা জীবন চাকরি করতে হবে ব্যাপারটা তো এরকম না। যে জেনারেল এডুকেশনটা ওটা আমি প্রায় শেষের দিকে দিয়েছি, এইবারও শেষের দিকে দিয়েছি। শেষের দিকে বলতে একবারে শেষের দিকে দিয়েন না, মানে একবারে শেষের দিকে দিতে পারেন। এটা আপনি যদি এটা শোনেন, আপনি যে কোনো কিছুই করতে পারেন, সেই করতে, কিন্তু এটা একবারে পাগলামি না। ধরেন আপনি জেনারেল ক্যাডারের গুলাকে আপনি সামনে দিলেন, আপনার এরকম একটা কোশ্চেন আসতে পারে যে আপনার এই সাবজেক্টিভটাকে পেছনে দিছেন কেন। তখন আপনি এটা বলতে পারেন যে আসলে আমি কখনো টিউশনিও করি নাই, বাট এটা বলতে পারেন যে টিউশনি করি নাই, এবং টিচিং এই প্রফেশনটার চাইতে আমার কাছে মনে হয় যে স্পেসিফিক ডেস্ক জব বা স্পেসিফিক কোনো ফিল্ডের ওয়ার্ক, এই কাজ আমি খুব ভালো করতে পারবো, এই ব্যাপারে আমি বেশি কনফিডেন্ট, দ্যাটস ওয়াই স্যার আমি এইগুলো সামনে দিছি। শুনেন, আপনার ওইখানে ইউ হ্যাভ টু সেল ইউর সেলফ, এটা হচ্ছে মেইন কথা। আপনি কি বলতেছেন এটা ইম্পর্টেন্ট না, কতটা কনফিডেন্টলি বলতেছেন সেটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভাইবা বোর্ডে এই ব্যাপারগুলাই দেখতে চায়। আপনার কথা ভেঙে ভেঙে আসতেছে, আমি এখন বুঝতে পারতেছি না। সায়েন্টিফিক অফিসার যেটা, ওটা আমার মোটামুটি মাঝে দেওয়া আছে সাবজেক্ট বেস। হ্যাঁ, তাহলে সমস্যা নাই, তাহলে আপনি শিক্ষা ক্যাডার একবারে লাস্টে দেন, তাহলে সমস্যা নাই। শেষ দেন শিক্ষা ক্যাডার, তাহলে সমস্যা নাই, যেহেতু আপনি সাবজেক্টিভ একটা উপরে দিয়েছেনই, তাহলে সমস্যা নাই। জাহিদ কথা বলেন তো। আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার প্রবলেমটা হচ্ছে যে আমার স্থায়ী ঠিকানা হচ্ছে গ্রামে দেওয়া, কিন্তু ভাই আমি ভোটার হচ্ছে ভাই ঢাকা, কিন্তু ঢাকায় কোনো প্রপার্টি নাই ভাই। এখন তাহলে আপনি ঢাকার এই বিসিএস চলাকালীন সময়ে গ্রামের স্থায়ী ঠিকানা দিবেন, এবং চলাকালীন সময়ে আপনার ভোটার আইডির অ্যাড্রেস চেঞ্জ করবেন। আচ্ছা, মানে ভোটার আইডি চেঞ্জ করা যায়? এটা তো জানতাম না ভাই আসলে। অবশ্যই চেঞ্জ করা যায়, কেন চেঞ্জ করবেন? আপনি আপনার গ্রামে, শুনেন, আপনার কেমন গ্রাম বাড়ি? জি, গ্রামে প্রপার্টি আছে। মানে গ্রাম বলতে আপনার বাবা মা সেই গ্রামে থাকে? জি, বাবা থাকে। জি, বাবাকে বলবেন আপনার এলাকার যে জনপ্রতিনিধি আছে, জি জি, সেটা চেয়ারম্যান, মেম্বার, যাই হোক,
এদের সাথে কথা বলবেন যে আমার ছেলের ভোটার আইডি ঢাকায় করা, তাকে আমি গ্রামের ভোটার আইডি করব, কি কি করতে হবে, কোথায় করতে হবে, এরাই সাধারণত করে দেয়, বুঝতে পারছেন? ভোট টোট হইলে এরা নিজের দায়িত্বে করে দেয়, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না, এটা এখন খুবই ইজি কাজ। ও আচ্ছা, তাহলে ভাই আচ্ছা, আর যে অস্থায়ী ঠিকানা তাহলে গ্রামে দিব। ঢাকায় আপনি এখন কোথায় থাকেন? ঢাকায় ফ্যামিলি সহ থাকি, ভাই বড় ভাইয়ের বাসা থাকে আর কি। বড় ভাই কি বড় ভাইয়ের প্রপার্টি না ভাড়া থাকে? না, ভাড়া থাকি। তাহলে আপনি কেন দিবেন, বোকা ছেলে। আচ্ছা আচ্ছা, মশিউর রহমান কথা বলেন তো ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার বিষয়টা হচ্ছে মানে আমি প্রথমে একটা অনার্স করছি আর কি ঢাকা কলেজ থেকে ইসলাম স্টাডিজে। পরবর্তীতে আমি এই সাবজেক্টটা আমার কাছে একটু কঠিন মনে হয়েছে দেখে তারপরে আমি একটা বিবিএ করার জন্য অন্য একটা বেসরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। তো আমার এই বছর 3rd ইয়ার শেষ হয়ে 4th ইয়ারে আছে। তো আমার কি এখন কি এই ঢাকা কলেজের অনার্সের এই জিনিসটা আমার বাতিল করে আমার কি এই যে বিবিএ করছি ওই সাবজেক্টের উপরে থেকে আমার বিসিএস দিলে কি আমার এর জন্য কি আমার অনেক ধরনের ফ্যাসিলিটি পাইতে পারি? না, এটা কোনো বিষয় না। আপনি কোনটাতে করছেন বলেন তো? ইসলামিক স্টাডিজ। ইসলামিক স্টাডিজ এইটাই হচ্ছে এইটাই। আচ্ছা, ইসলামের ইতিহাস আর ইসলামের ইতিহাসের সংস্কৃতি আলাদা আলাদা জিনিস। জি স্যার। ও, আপনার কি শিক্ষা ক্যাডারে পোস্ট আছে? শিক্ষা ক্যাডারে পোস্ট আছে। জি। কয়টা পোস্ট আছে বলতে পারেন? এই বছর 15টা পোস্ট আছে। 15টা পোস্ট আছে এবং এই পোস্ট পাওয়া খুব সহজ। আমি যতদূর জানি যে এই পোস্ট জি খুবই সহজ, মানে রিটেন পাস মানে আপনি চাকরি পাবেন। জি, অনেক সহজ। তো দিবেন, এটাই দিবেন। জি স্যার। জি, ঠিক আছে, ওকে। ওয়ালাইকুম আসসালাম। এই চাঁদ কি আপনি আসছেন? চাঁদ আসেন নাই, কথা বলেন। বুশরা বিনতে ফারুক। জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম মানে আমরা যারা হিজাব করি তারা হচ্ছে ফর্মের ছবিটা কি হিজাব পরা অবস্থায় দিব হিজাব নাকি ছাড়া কান বের অবস্থায় করা? দিবেন। হিজাব কান বের করে যদি আপনি দিতে পারেন তাহলে দিবেন আর কি। হিজাব অবস্থায় যদি কান বের করে দিতে পারেন তাহলে দিবেন, আদারওয়াইজ হিজাব ছাড়া দিবেন। জুয়েল কথা বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আসলে ওই ঠিকানা নিয়ে একটু কনফিউজ ছিলাম। বলেন। আসলে আমার আব্বু হচ্ছে যে রাঙামাটি জব করতো। তো আমরা ছোট থেকেই সেখানে বড় হওয়া, তো আমার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সবকিছু ওখানে আর কি। তো এখন ওইখানে প্রায় দীর্ঘ 10-15 বছর ছিলাম আমরা। তো এখন হচ্ছে যে ওখান থেকে আব্বু পোস্টিং হয়ে যায় আরেক জায়গায়, ওইটাও রাঙামাটিতে। তো এখন আমরা ওখানে আছি আর কি। কিন্তু আমাদের স্থায়ী ঠিকানা, মেন ঠিকানা হচ্ছে নোয়াখালীতে, কিন্তু আমার জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড সব ওই রাঙামাটি, যেখানে আগে ছিলাম সেখানে করা। যেখানে রাঙামাটিকে স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করবো, ওখানে আপনার প্রপার্টিজ আছে কোনো? জি না, প্রপার্টিজ নেই, বাট ওখানে অনেক দিন ধরে না, প্রপার্টিজ ছাড়া কখনো স্থায়ী ঠিকানা হয় না কিন্তু ভাই। আমি সবাইকে বলতেছি, প্রপার্টিজ ঠিকানা আপনার ওখানে ঘরবাড়ি থাকতে হবে, আপনার ঘরবাড়ি থাকতে হবে, জমি থাকতে হবে আপনার বা আপনার বাবার জমি থাকতে হবে, মানে প্রপার্টিজ থাকতে হবে। আপনি অবশ্যই এই চলাকালীন আপনার বাবার ভোটার আইডি কোথায়? ওটা নোয়াখালীতে শিফট করবেন, এর মধ্যে ভোটার আইডি এবং এখন আপনি আপনার বাবার যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা ব্যবহার করবেন নোয়াখালীর, এবং আপনার ভোটার আইডি চেঞ্জ করাবেন। ঠিক আছে ভাই, আমি বারবার বলতেছি, ঘরবাড়ি ছাড়া কোনোদিন হয় না, মানে অ্যাড্রেস হয় না, এবং এটা চাকরি ভেরিফিকেশনে খুব জরুরি জিনিস, খুবই জরুরি জিনিস এটা। ফারহানা জন্ম নিবন্ধন তো চেঞ্জ করা যায় না যতটুকু জানি। জন্ম নিবন্ধন চেঞ্জ করার দরকার নাই তো, আপনার বাবার ওইখানে আছে, আপনি নির্দিষ্ট আইনি প্রসিডিউরে গিয়ে আপনি ভোটার আইডির স্থায়ী ঠিকানা চেঞ্জ করবেন, এটা কোনো সমস্যা না তো। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনার প্রপার্টিজ লাগে। আপনার জন্ম নিবন্ধন কি অনলাইন? আমি তো জন্ম নিবন্ধন ওই যে অফিস আছে যে ওখানে, জি না। আপনি নতুন জন্ম নিবন্ধন করবেন, আমি যখন আমার ভোটার আইডি আমার বাবার নাম চেঞ্জ করেছি, তখন তো আমাকে আগে জন্ম নিবন্ধন করতে হয়েছে। জন্ম নিবন্ধন কি ভাই চেঞ্জ করা যায়? আমি করছি না, আমি নিজে আমার তো অফলাইন জন্ম নিবন্ধন ছিল, পরবর্তীতে আমাকে অনলাইন জন্ম নিবন্ধন করছে। আপনার লোকাল যে আপনার যে
এই আপনি এখন আছেন কোথায়? এখন তো ভাই আমি রাঙামাটি। চট্টগ্রাম। আপনার যে নোয়াখালীতে আপনার যে পরিবার আছে বা আপনার যে স্থায়ী ঠিকানা, সেখানে আপনার লোকজন আছে না? ওখানে যে আমার চাচা, আপনার চাচা বা জেঠাকে পাঠাবেন আপনাদের উপজেলা ইউনিয়ন পরিষদে যে এইগুলা চেঞ্জ করে একজন কম্পিউটার অপারেটর আছে, তাকে বলবেন, সে আপনাকে নির্দিষ্ট গাইডলাইন দিবে, ওই অনুযায়ী করে ফেলবেন। শুনেন ভাই, এইটা যদি আপনি আপনার ভোটার আইডি কে পার্মানেন্ট হিসেবে ব্যবহার করেন এবং ভেরিফিকেশনের প্রথমে সে আপনার ঘরবাড়ি এখানে দেখতে যাবে, এবং তখন যদি আবার এইগুলা বলেন এইগুলা নিয়ে এত ঝামেলায় পড়বেন আপনি চিন্তাই করতে পারবেন না। এর চাইতে ভোটার আইডি 10 বার চেঞ্জ করা যায় ভালো। ফারহানা কথা বলেন তো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার মানে ভোটার আইডি কার্ডে যে স্থায়ী ঠিকানাটা দেয়া, ওইটা না দিয়ে আমি এখনকার যে বর্তমান বাসা আমার, ওটাই আমি স্থায়ী ঠিকানা এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুইটা একই দিতে চাচ্ছি, সেটা কি করা যায়? সেটা করা যায়, কিন্তু ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার এই ভোটার আইডির স্থায়ী ঠিকানা আর এখনকার স্থায়ী ঠিকানা কেন পরিবর্তিত হলো, কি পরিবর্তিত হলো, এই টাইপের অনেক ইস্যু অ্যারাইজ করতে পারে। মানে ভাইয়া ডিস্ট্রিক্ট একটি, মানে বগুড়াতে আমার বাসা, কিন্তু থানাটা আলাদা হচ্ছে, এই আর কি। মানে আপনারা কি নতুন বাড়ি করেছেন এখানে, এরকম কি? হ্যাঁ, মানে এখানে অনেকদিন হলোই থাকা, মানে এখানে মেইনলি থাকা, আমার আসলে ওখানে ছোটবেলা থেকে থাকাই হয়নি। ওটা দাদু বাসার ঠিকানা দিয়ে। এটা শুনেন, ওইখানে কি আপনাদের মানে চাচারা বাবারা আছেন? হ্যাঁ, মানে দাদা বাড়ি আর কি, দাদার বাড়ি। কিন্তু আপনার যদি এরকম হয় যে আপনার একটা মাথায় রাখবেন যে ভেরিফিকেশন হয় জেলা থেকে, আপনারা যেহেতু জেলার ভেতরে আছেন, সেহেতু আমার মনে হয় যে আপনারা এখন যেখানে থাকেন এখানে কি আপনাদের প্রপার্টি? হ্যাঁ ভাই, আপনাদের প্রপার্টি, যে এক জেলার মধ্যে আপনি এটা করতে পারেন, আমি মনে করি এটাতে কোনো প্রবলেম হবে না। তবে আপনার বাবার ভোটার আইডিও যদি আপনার দাদার বাড়িতে হয় এবং দাদার বাড়ির এলাকায় যদি আপনাদের পলিটিক্যাল ইমেজ বা সোশ্যাল ইমেজ ভালো হয়, তাহলে আপনি স্থায়ী ঠিকানাটা আপনার দাদার বাড়ি রেখে আপনি প্রেজেন্ট আপনি আপনার জায়গায় রাখতে পারেন, মানে যেখানে এখন থাকেন এটা করতে পারেন। আর আদারওয়াইজ আপনি দুইটা একই জায়গায় করতে পারেন। যদি আপনাদের না একই জেলা থেকে ভেরিফিকেশন হয় তো এটা কোনো প্রবলেম হবে বলে আমি মনে করি না। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। মারুফ বিল্লাহ কথা বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার চয়েস লিস্টে ছিল এমন আর কি যে আমি ফার্স্টে পররাষ্ট্র ক্যাডার দিতে চাইছিলাম, বাট এরপরে হচ্ছে মানে এডমিন না দিয়ে আমি চাইছিলাম কাস্টম দিতে, কিন্তু থার্ডে হচ্ছে আবার এডমিন দিতে চাইছিলাম, আর পুলিশটা আমার দেওয়ার ইচ্ছা নাই। না, এটা করবেন না। এরকম কি দেওয়া যাবে? কাস্টম এটা করা ঠিক হবে না, কারণ ভাই আমার হচ্ছে যদি আমি ধরেন এডমিন দেই, এডমিন যদি না পাই সেক্ষেত্রে তো মনে হয় কাস্টম পাওয়ার অডিটে কয়টা পোস্ট আছে বলতে পারবেন? অডিটে কয়টা পোস্ট আছে? ভাই 104টা অডিটে। সরি 23টা। তাহলে আপনি ধরে করেন এই ফরেন কাস্টমস অডিট, দেন অ্যাডমিন দেন, তারপরে ট্যাক্স দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। কারণ তা না হলে আপনি মানে শক্ত হয় না, জিনিসটা শক্ত করাটা জরুরি। সাদিয়া কথা বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি হচ্ছে বিবাহিত, আর আমার স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা দুটাই আমার বাবার বাড়ির ঠিকানা দেয়া। কিন্তু সমস্যা হচ্ছে যে ভাইয়া আমি হচ্ছে যে কেয়ার অফ যেটা দিতে হয় ওইটা হচ্ছে আমার মামার নাম দিয়েছিলাম, কারণ আমার মামা এলাকায় একটু বেশি সুপরিচিত আর কি, মানে সবাই চেনা জানা বেশি। আর আমাদের বলেন। আমাদের বাসা আর আমার মামার বাসা মানে একই বাসায় থাকি আমরা, প্রায় মানে পাশাপাশি বাসা। তো মানে আমি ওই যে কেয়ার অফ যেটা মানে ঠিকানায় যে নাম দিতে হয়, গার্ডিয়ানের নাম দিতে হয়, ওইটা হচ্ছে আমার মামার নাম দেয়া, মানে 46 আমি আমার মামার নাম দিয়ে আর কি। না, এটা প্রবলেম নাই, মানে ওই বাসায়তেই তো আপনারা থাকেন নাকি? মানে আমাদের পাশের বাসা হচ্ছে আমার মামার বাসা, মানে সমস্যা নাই, এখানে আসলে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। এটা সমস্যা না।
এটা কোনো প্রবলেম না ভাই, যেহেতু একই জায়গায় একই অ্যাড্রেস, শুধু ঘরবাড়ি আলাদা, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। যিনি আসবেন আপনার এলাকায় আসবেন, যখন আপনার ভেরিফিকেশন হবে যিনি আসবেন, ওই রিগার্ডিং অফিসার যিনি আসবেন, তিনি এসে এই জিনিসটা সারজমিনে দেখবেন। সো আপনার তা এক্সপ্লেইনই করা লাগবে না এটা। আচ্ছা, আজকে তো আরো অনেকেই হ্যান্ড রেজ করে আছেন, আপনারা আরো আপনাদের যে কোশ্চেনগুলো আছে আমাকে ভাই মেইল করেন, আমি সবার মেইলেরই এই সম্পর্কে উত্তর দিব, এবং উত্তর দিতে ধরেন 1-2 দিন টাইম লাগলেও আপনি সেই বিষয়টা ক্লিয়ার হওয়ার পরে দেন আবেদন করবেন। আবেদন একবারে আজকেই করে ফেলতে হবে ব্যাপারটা এরকম না। সো আপনাদের সাথে আমি আরও যারা এখনো যাদের সাথে কথা বলতে পারি নাই আর কি, তারা আমাকে ইমেইল করেন আপনার প্রবলেম জানিয়ে, আমি সেই সম্পর্কে আনসার দেওয়ার ট্রাই করবো। অনেক রাত হয়ে গেছে, সো আজকের মতন আমরা আলাপ আলোচনা শেষ করি। সবাইকে শুভরাত্রি।